সবাইকে 10 মিনিট স্কুলের লেকচার সিরিজে স্বাগতম। আজকে আমরা রসায়ন জ্যোতির্বিদ্যা নিয়ে পড়াশোনা করব এবং আমরা অলরেডি 4টা লেকচার শেষ করেছি জৈব যৌগে নিয়ে। আজকে আমরা 5 নম্বর লেকচার জৈব যৌগের। এই 5 নম্বর লেকচারে আমরা চেষ্টা করেছি সবথেকে কঠিন টপিক কিছু নিয়ে আলোচনা করা, যে টপিকগুলো নিয়ে আমরা অনেকেই কনফিউজ থাকি এবং অনেকেই চিন্তা করি যে মানে এখান থেকে খুব বিক্রিয়াগুলো মুখস্থ করতে হবে, কিন্তু আমি চেষ্টা করেছি যাতে আপনারা সহজে এই পার্টগুলো খুব সহজে আত্মস্থ করতে পারেন। এই কঠিন বিক্রিয়াগুলো এই অংশে থাকবে। আপনারা প্রথমে একটু ভয় পাবেন, কিন্তু আমি চেষ্টা করবো যতটুকু সহজে বোঝানো যায় যাতে আপনারা এই বিক্রিয়াগুলো আত্মস্থ করতে পারেন। সো আমরা কি পড়বো এই লেকচারে? আমরা ফেনল নিয়ে পড়াশোনা করব। বেসিক্যালি ফেনল কি? ফেনল হলো এটা, রাইট? সো ফেনলের আমরা যেটা নিয়ে পড়াশোনা করবো সেটা হচ্ছে ফেনলের আমরা প্রস্তুতি দেখবো। ফেনলের অনেক ধরনের প্রস্তুতি আছে, বেশ জটিল এগুলো যদি না বুঝেন। ফেনলের প্রস্তুতি নিয়ে পড়াশোনা করবো। ফেনলের বিক্রিয়া দেখবো, বিভিন্ন বিক্রিয়া, তার মধ্যে যুগল আয়ন বিক্রিয়া নিয়ে আমরা একটু বেশি কাজ করব। এরপর আমরা যেটা কাজ করবো সেটা হচ্ছে আমরা বিক্রিয়া দেখবো এবং আমাদের যেটা দেখবো সেটা হচ্ছে ফেনলের শনাক্তকরণ নিয়ে আমরা কিছু কাজ করব। ফেনল কিভাবে শনাক্ত করে তা নিয়ে আমরা একটু চিন্তা ভাবনা করে দেখবো কিভাবে করে। তারপরে আমরা ইথার নিয়ে পড়াশোনা করব। ইথার অনেক গুরুত্বপূর্ণ, আর ও আর প্রাইম যে কার্যকরীমূলক, এবং ইথারের কিছু বিশেষ কাজ বিক্রিয়া নিয়ে কাজ করব, প্রস্তুতি নিয়ে কাজ করব, কিছু বিশেষ পলিমার, এবং সব পলিমার না, এখানে আমরা হচ্ছে ফেনলের পলিমার নিয়ে কাজ করব। ফেনলের পলিমার, সো ফেনলের পলিমার যেগুলোর আমাদের ইন্ডাস্ট্রিয়াল ব্যবহার রয়েছে, ভর্তি পরীক্ষায় গুরুত্বপূর্ণ, সেই সমস্ত বিক্রিয়া নিয়ে আমরা এই লেকচারে ফোকাস করব। সো দেরি না করে আমরা শুরু করে ফেলি। প্রথমে ফেনলের প্রস্তুতি কিভাবে করে, ফেনল রেজোনেন্স কি, ফেনল অম্লধর্মিতা কেন থাকে সেটা নিয়ে আমরা আলোচনা করব। সো দেরি না করে আমরা দেখি যে ফেনল কি আমরা তৈরি করি। প্রথম পদ্ধতি হচ্ছে ডাউ প্রসেস। ডাউ বিজ্ঞানী ডাউ এটা আবিষ্কার করছেন, এবং এখানে কি করছে, আমরা 150 থেকে 200 চাপ নেই, বায়ু চাপ নেই, এবং অনেক তাপমাত্রা। তার মানে আমরা বুঝতে পারতেছি এখানে মধ্যে অনেক এক্সট্রিম মেজার। মানে নরমালি হচ্ছে আসলে আমরা শুরু করি এটা বেনজিন থেকে, এবং বেনজিন থেকে ফেনল নিতে হয়। আমি নরমালি এইভাবে চিন্তা করতাম যে এটা হচ্ছে একটা অমানুষ, আপনাকে পিটাই মানুষ করতে হবে বা অনেক কাহিনী করে মানুষ করতে হবে। তো বলি না যে পিটাইটাকে মানুষ করা। তো অনেকটা এরকম যে মানে আমার কথাটার মূল উদ্দেশ্য হলো এই যে আমরা একটা অবস্থা থেকে আরেকটা অবস্থা নিচ্ছি, এবং অনেক কাহিনী করে, অনেক চাপ, তাপমাত্রা, অনেক বিক্রিয়ক, অনেক ধরনের অবস্থা করে তারপরে এই অবস্থা নিতে হচ্ছে। আমাদের বইতে যেটা করে সেটা হচ্ছে তারা ক্লোরোবেনজিন দিয়ে শুরু করে, তারপর সোডিয়াম হাইড্রোক্সাইড, এরপর অ্যাসিড দেয়, এবং অ্যাসিড দেওয়ার পরে যেটা করে সেটা হচ্ছে অ্যাসিড দেওয়ার পর যে কাজটা করে সেটা হচ্ছে ফেনল পেয়েছে, রাইট? কিন্তু এখানে আমাদের আরো কিছু জিনিস সেটার উপর ডিপেন্ড করে। কিভাবে ডিপেন্ড করে আমি একটু করে বিক্রিয়াটা আপনাদেরকে প্রথম আমি দেখাতে চাই। একদম বেনজিন থেকে একদম ওভারঅল ফেনলে নিয়ে যাবো। আমি একদম বেনজিন থেকে আমি সর্বশেষ কোথায় নিব, বেনজিন থেকে আমি সর্বশেষ ফেনলে নিব, রাইট? তো এটা মনে রাখার একটা সুন্দর টেকনিক আছে। এমন একটা টেকনিক দেখাবো যেটা হচ্ছে আপনারা দেখলে কখনো ভুলবেন না। যেমন আমি বলছি যে অমানুষ, এটা হচ্ছে মানুষে তৈরি করব। কিভাবে করতে পারি? আমার বলি এটাকে পিটায় সোজা করে। তো আসলে ব্যাপারটা এরকম যে আমি যেটা করব সেটা হচ্ছে আমি এটাকে ক্লোরিন যোগ করব। ক্লোরিন যোগ করার জন্য তাকে লোহার ডান্ডা দিয়ে পিটাবো। লোহার ডান্ডা দিয়ে পিটালাম, লোহার ডান্ডা দিয়ে পিটালে সে কি তৈরি করলো? ক্লোরোবেনজিন তৈরি করলো, রাইট? ক্লোরোবেনজিন। তো ক্লোরোবেনজিন হচ্ছে এখনো সেই আমি যে মানুষ নিতে যাচ্ছি সেটাতে এখনো সে পরিণত হয় নাই। তো আমি তাকে যেটা করি সেটা হচ্ছে আমি তার মধ্যে আমি ক্ষারের ডলা দিই। ক্ষারের ডলা দিলে যেটা করে সে ও না করে চিৎকার করে উঠবে। কি চিৎকার করবে? সে ও না করে চিৎকার করে উঠবে, হাই হাই। আপনি চিন্তা করতেছেন, ও মাই গড, আমি এত ডলা দিয়ে দিচ্ছি ক্ষারের, তাহলে নিশ্চয়ই আমাকে কিছু দিয়ে তাকে প্রশমিত করতে হবে। তা ক্ষারকে কিভাবে প্রশমিত করে? ক্ষারকে আমরা প্রশমিত করি অ্যাসিড দ্বারা, রাইট? হ্যাঁ, ঠিক ধরছেন। আমি যদি এখানের মধ্যে অ্যাসিড দেই, সে ওহ বলে হাত ছেড়ে ফেনল তৈরি করবে। এবং আমি বলছিলাম যে সবচেয়ে বেশি ডলা দেওয়া হয়, সবচেয়ে বেশি প্রেসার দেওয়া হয়েছে এই ধাপে। সেটা ঠিকই ধরছেন। আমি যত তাপমাত্রা, চাপ যত কিছু দিব, সেই ক্ষারের ডলা দেওয়ার সময় আমরা সেই অবস্থাটা করি। ফার্স্ট অফ অল কি করছি? তাকে লোহার ডান্ডা দিয়ে পিটায় ক্লোরোবেনজিন করছি। ক্লোরোবেনজিনকে আমি ক্ষারের ডলা দিচ্ছি। ক্ষারের ডলা দেওয়ার সময় আমি প্রচন্ড লেভেলে তাপমাত্রা, চাপ, মানে অনেক কিছু একসাথে। তাকে আমি ক্ষার দিয়ে প্রেসার দিচ্ছি, তাকে আমি তাপমাত্রা দিচ্ছি, তাকে আমি অনেক চাপ দিচ্ছি। তা দিয়ে আমি তাকে এই ও না বলে সে চিৎকার করে উঠলো। তখন আপনি ভাবতেছেন, ও মাই গড,
ও না বলে যেটা করতেছে তাকে আমাকে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করার জন্য কি করছেন, তাকে অ্যাসিড দিয়ে এতক্ষণ ক্ষার বেশি দিয়ে দিচ্ছেন, অ্যাসিড দিয়ে ঠান্ডা করার চেষ্টা করছেন, তারপর সে ওহ বলে হাফ ছেড়ে ফেনল তৈরি করলো। আশা করি এইটা হচ্ছে মজায় মজায় আমরা জিনিসটা একটু মনে রাখতে পারলে আমরা কিন্তু সহজেই এই জিনিসটা খুব সহজে বুঝতে পারবো, মানে কখনো ভুলবেন না। এবং ডাও পদ্ধতি হচ্ছে ফেনল তৈরি করার ওয়ান অফ দ্য ইজিয়েস্ট প্রসেস। এবং আপনাকে যদি কেউ বলে যে আচ্ছা ভাইয়া ফেনল যেটা তৈরি করছি ফেনল থেকে আমি বেনজিন নিব, সোজা বাংলা আপনি জাস্ট জিঙ্ক ঢেলে দিবেন, জিঙ্ক ঢেলে দিলে ফেনল থেকে বেনজিন হবে। সো আমরা এই ডাও পদ্ধতি থেকে একটা জিনিস বোঝার চেষ্টা করছি, সেটা হচ্ছে এটা হচ্ছে বইতে ডাও পদ্ধতি এটা বলে, কিন্তু আমরা অনেক সময় বেনজিন থেকে ফেনলে পারস্পরিক রূপান্তর করতে বলে পরীক্ষায়। সো এখানে যেটা করবেন সেটা হচ্ছে ফার্স্ট অফ অল লোহা দিয়ে পিটাবেন, ক্লোরোবেনজিন তৈরি হলো, লোহা দিয়ে পিটাইছেন মানে ক্লোরিনের সাথে বিক্রিয়া করাইছেন, তারপর সে ক্ষারের ডলা দিবেন। এবং এই ধাপে আপনি সবচেয়ে বেশি যে তাপমাত্রা চাপের প্রভাব দিয়ে তাকে অনেক প্রেসারাইজ করছেন, সে এখনো মানুষ হয় নাই কিন্তু চিৎকার করে উঠলো ও না বলে, এরপর আপনাকে অ্যাসিড দিয়ে ও বলে নিঃশ্বাস ছেড়ে ফেনল তৈরি করলো। আর যদি আপনার ফেনল থেকে আবার বেনজিন চান, খুবই সোজা, সেই যে পাত্রে ফেনল তৈরি হয়েছে আপনার জিঙ্ক ঢেলে দিলেই আপনার এখান থেকে বেনজিন তৈরি হবে, রাইট? আর এটা করে জিঙ্ক যেটা করে সেটা হচ্ছে জিঙ্ক এখান থেকে অক্সিজেনটা নিয়ে নেবে, তারপর জাস্ট বেনজিনটা থেকে যাবে। সো এটাই ছিল ফেনলের সবচাইতে কমন ডাও পদ্ধতি। এবং ডাও পদ্ধতি আমার পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনাদের ডাও প্রসেস আপনার ইঞ্জিনিয়ারিং এক্সামের জন্য আমি 3 স্টার দিয়ে রাখি, আর ফেনল আর বেনজিনের পারস্পরিক রূপান্তর হচ্ছে আমি 2 স্টার দিয়ে রাখি। আপনাদের পরীক্ষার জন্য এই দুটো অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আমি বলি ডাও পদ্ধতি যেটা আছে সেটা আমাদের পরীক্ষার জন্য 3 স্টার, আর ফেনল থেকে বেনজিনের পারস্পরিক রূপান্তর সেটা হচ্ছে আমাদের 2 স্টার। এরপর আমরা যেটা নিয়ে কাজ করব যে কিউমিন থেকে ফেনলের শিল্প উৎপাদন নিয়ে আমি কাজ করব। কিউমিন থেকে আমি ফেনল তৈরি করব। তো আমরা হচ্ছে ফেনলের প্রধান উৎস হচ্ছে পেট্রোকেমিক্যাল শিল্প, পেট্রোকেমিক্যাল শিল্পতে পাই। তো আমরা অনেক সময় অশোধিত পেট্রোলিয়ামকে পরিষ্কারের সময় বেনজিন ও প্রোপিন পাওয়া যায়। তো ওইখানে যেটা ঘটে সেটা হচ্ছে আইসোপ্রোপাইল বেনজিন বা কিউমিন উৎপন্ন হয়। সো আমার যে বেনজিন আর প্রোপিনের মিক্সচার পাওয়া যায় তাকে যদি আমি বিক্রিয়া করাই ইন্ডাস্ট্রিয়ালি, ধরেন আপনার পেট্রোকেমিক্যালের মধ্যে আপনি অনেকগুলা বেনজিন আর প্রোপিনের মিশ্রণ পাইছেন, বেনজিন আর প্রোপিনের মিশ্রণ থাকে ওখানে। আমি একটু পরিষ্কার করে লিখি, বেনজিন আর প্রোপিনের মিক্সচার থাকে। সো ওইখানে বেনজিনও থাকে আর প্রোপিন থাকে, আমাদের পেট্রোকেমিক্যালের মধ্যে বেনজিন থাকে তারপর প্রোপিন থাকে। তো বেনজিন আর প্রোপিন আমরা দেখতে পাচ্ছি, রাইট? সো বেনজিন আর প্রোপিন মিলে যেটা করে সেটা হচ্ছে আপনার এখান থেকে আসলে মূলত বিক্রিয়াটা ঘটে, রাইট? তো ওইটাকে যদি আমি যদি H2SO3 এর সাথে বিক্রিয়া করাই তাদের মধ্যে সে আইসোপ্রোপাইল বেনজিন বা কিউমিন তৈরি করে, যেটা হচ্ছে তার অন্তর্বর্তী কম্পাউন্ড বা ইন্টারমিডিয়েট কম্পাউন্ড। এই ইন্টারমিডিয়েট কম্পাউন্ডটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি সিগনিফিকেন্ট বলে আমি এটার নামকরণ অনুসারে বা ইন্টারমিডিয়েট কম্পাউন্ড বা অন্তর্বর্তীকালীন কম্পাউন্ডের নামকরণ অনুসারে আমি এই পদ্ধতিকে বলি কিউমিন প্রসেস বা কিউমিন পদ্ধতি। কিউমিন পদ্ধতির নাম কেন কিউমিন? কারণ হচ্ছে এটার যে অন্তর্বর্তী যে কম্পাউন্ডটা তৈরি হয়, যেটা সবচেয়ে স্টেবল প্রসেস বা স্টেবল ইন্টারমিডিয়েট কম্পাউন্ড, সেটা হচ্ছে কিউমিন। এবং ওইটার নাম কিউমিন বলেই আমি এই পদ্ধতির নামটা রাখছি কিউমিন প্রসেস। তো বিক্রিয়াটা আমরা দেখি, আমরা একটু কয়টা জায়গায় একটু এটাকে একটু ফোকাস করা দরকার। এটা হলো আমার বেনজিন। বেনজিনের মধ্যে আমি প্রথমেই বলছি আমাদের যে পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি আছে ওখানের মধ্যে বেনজিন আর প্রোপিনের মিশ্রণ অলরেডি আছে। ওখানে বেনজিন আর প্রোপিনের মিশ্রণ থাকে, তাকে যদি আমি অতিরিক্ত তাপমাত্রায় ফসফরিক অ্যাসিডের সাথে দিই তাহলে যেটা ঘটে বিক্রিয়ার মেকানিজম একটু খেয়াল করেন। দেখেন এখানের মধ্যে বিক্রিয়া হচ্ছে কার, আমি যদি এটা চিন্তা করি, দেখেন CH ডাবল বন্ড CH2 CH3, এখানে যেটা ঘটে এখানে একটা হাইড্রোজেন ছিল, রাইট? এই হাইড্রোজেনটা হচ্ছে মানে এখানে যেটা ঘটে সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এই সেই ইলেকট্রনটা এটার সাথে এক্সচেঞ্জ হয়, যার ফলে যেটা ঘটছে যেটা ইলেকট্রনের এক্সচেঞ্জ এদিক দিয়ে এটা বরাবর হচ্ছে, তাহলে যেটা ঘটছে সেটা হচ্ছে আমার আসলে বন্ড করতেছে এই কার্বন। তো যখনই আপনার যেহেতু দ্বিবন্ধনে এই কার্বনটা এটার বন্ধনে অংশগ্রহণ করতে যাতে সবসময় 2 নম্বর কার্বনের সাথে এটা যুক্ত থাকবে,
আর যেহেতু যুক্ত করার সময় মনে রাখতে হবে এই যেহেতু ইলেকট্রন দিচ্ছে, তাহলে এই ইলেকট্রনটা গ্রহণ করতেছে কে? এই H+, এটা H+ আকারে বের হয়ে যায়, যেটা তারপরে গ্রহণ করে। তার ফলে যেটা H+ হিসেবে গ্রহণ করতেছে সেটা পাশেরটাতে জমা হবে। তার মানে আমার মূল কনসার্ন হচ্ছে এখানে যে ডাবল বন্ড ছিল CH ডাবল বন্ড CH2, আমরা আসলে এক্সচেঞ্জ করতেছে হচ্ছে এই CH ডাবল বন্ড CH2। যেহেতু এই দুটো এক্সচেঞ্জ করতেছে, তার ফলে আমার কনসার্ন হচ্ছে এইটা আর এটা নিয়ে, CH ডাবল বন্ড CH2 আর CH নিয়ে। যেহেতু এটা নিয়ে আমার কনসার্ন, বা তাহলে আমার বিক্রিয়া হচ্ছে, মানে আমার কনসার্ন হচ্ছে এটা আর এটা নিয়ে। এইটা হচ্ছে আমার H+ গ্রহণ করতেছে, এটা হচ্ছে আমার ইলেকট্রন দান করতেছে। তাই আমার 2 নম্বর বরাবর যোগ হচ্ছে, 2 নম্বর বরাবর যোগ হওয়ার ফলে আমার CH3 CH CH3 পাচ্ছি। আমি যদি এখন এখানে মধ্যে অক্সিজেন যোগ করি, অক্সিজেন হচ্ছে এই কার্বনের দুইটার মাঝে চলে আসে, কিন্তু এটা নরমাল অক্সিজেন না, এটা হচ্ছে একটা পার অক্সাইড। এটা কি একটা? এটা হলো একটা পার অক্সাইড। পার অক্সাইড নিয়ে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, এটা কিন্তু একটা অ্যাসিড নয়। অ্যাসিড হলে কেমন হতো? COOH, রাইট? এটা কিন্তু COOH নয়, এটা হলো একটা পার অক্সাইড, এবং এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সবাই ভুল করে, এটা যেটা পার অক্সাইড, এটা প্রায় সময় অনেকে ভুল করে। এই ভুল করে বিধায় বলে আমি বলতে যাচ্ছি যে এটা যেহেতু একটা পার অক্সাইড, তাই আমাকে এটা পার অক্সাইডের মতো চিন্তা করতে হবে। এটা কখনো এটাকে আমি অ্যাসিড আকারে লিখবো না, বা কোনো ডাবল বন্ড নাই এখানে, এটা একটা পার অক্সাইড। এবং পার অক্সাইডকে আমি যখন সালফিউরিক অ্যাসিড সাথে বিক্রিয়া করবো, তাহলে যেটা ঘটবে, আমার এই অংশটা আলাদা হয়ে যাবে। এই অংশটা আলাদা হয়ে গেলে আমার যেটা ঘটবে সেটা হচ্ছে এদিকে চলে আসলো বন্ধনটা চলে আসলে কি হলো? CH3CO CH3 হচ্ছে, রাইট? এবং তার যে আলাদা বাকিটা আছে, সেই বাকিটা এইটার সাথে বন্ধন করবে, কারণ এখানে অলরেডি একটা বন্ধন আছেই। তার এখানে বন্ধন না থাকলেও বাকি বন্ধনটা আছে, বাকি বন্ধনটা মিলে সে ফেনল তৈরি করলো এবং আমার অ্যাসিটন তৈরি করলো। তাহলে আমার মূল বিষয় কোন জায়গায়? মূল বিষয় হচ্ছে আমার প্রথমে ইলেকট্রন গেল এই ডাবল বন্ড থেকে এই বন্ধনে যাওয়ার পর ওইখানের মধ্যে গেল, কিন্তু যেটা গেল আমার আলটিমেটলি ইলেকট্রনটা গ্রহণ করছে এটা H+, যার ফলে একটা H বেড়ে গেছে। আলটিমেটলি অক্সিজেন দিয়ে আমি একটা পার অক্সাইড তৈরি করছি, যেটা একটা অ্যাসিড না, এটা অবভিয়াসলি একটা পার অক্সাইড, সবগুলো সিঙ্গেল বন্ড। এবং ওইটাকে যদি H2SO এর সাথে বিক্রিয়া করে, তাহলে যেটা ঘটবে সেটা হচ্ছে, দেখেন এখানের মধ্যে এই বন্ধনে ইলেকট্রনটা এখানে চলে আসবে এবং এটা এখানে চলে আসে, যার ফলে হচ্ছে CH3CO CH3 তৈরি করতেছে এবং আমার ফেনল তৈরি করতেছে। এটাই হলো আমার ফেনলের শিল্প উৎপাদন। এটা হচ্ছে কিউমিন পদ্ধতিতে, এবং এটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা এখন যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আলকাত থেকে ফেনল উৎপাদন। আলকাতটাকে আমরা রাস্তায় প্রায় সময় দেখি, রাইট? সো নর্মালি যেটা ঘটে সেটা হচ্ছে আমরা যখন আলকাতটাকে রাস্তায় এটা না, আমরা হচ্ছে এটা একটা খুব ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রিয়াল মিক্সচার। তো আমাদের ইন্ডাস্ট্রিয়াল মিক্সচার আলকাতটাতে বা যখন আমরা এটাকে মাইন্ড করি, তখন হচ্ছে ওখানের মধ্যে কিন্তু ফেনল থাকে। এটা ফেনলটা খুবই ইম্পিওর অবস্থায় থাকে, তাহলে পিউরিফাইড কেমনে করা যায়? মানে এখানে আমি জিনিস করছি এটা আসলে তাকে অন্য অনেক কিছু মিশ্রণ থেকে তাকে আলাদা করতেছি। এখানে হচ্ছে ফেনলের সাথে আরো অনেক 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 কম্পাউন্ড থাকে, তো প্রথমত তাকে সেপারেট করাটা অনেক ডিফিকাল্ট এটা। তো এখন আপনি এখানে আপনি একজন ইঞ্জিনিয়ার বা আপনি একজন কেমিস্ট, আপনাকে যদি বলা হয় যে আপনি ফেনল আছে এই আলকাতরা মিক্সচারে, আপনি কিভাবে এখান থেকে ফেনলটাকে আলাদা করে নেবেন, রাইট? তো এটা নিয়ে চিন্তা করতে গেলে আমি চিন্তা করতেছেন এটা বুদ্ধি খাটাতে পারে। বুদ্ধিটা হচ্ছে এরকম যে এটাকে এমন কোনো কিছু অন্তর্বর্তী অবস্থায় তৈরি করা যে সেটা এখন দ্রবীভূত আছে, তাহলে তাকে যদি কোনো আলাদা দুটো স্তর তৈরি করে আপনি তাহলে সহজে আলাদা করতে পারবেন। তো ওই আলাদা স্তরে যদি আমার ওই ফেনলের মিক্সচারটা থাকে, পরে একটা কোনো বিশেষ বিক্রিয়া করে তাকে আলাদা করতে পারি। মানে মোট কথা হচ্ছে এখানে যদি অনেকগুলো মিক্সচার আছে, তাকে যদি একটা নির্দিষ্ট বিক্রিয়া দিয়ে আলাদা করে দিতে পারি দুটো ভিন্ন স্তরে, দুটো উৎপাদগুলোকে, যাতে একটা উপরের স্তরে কেবল বা নির্দিষ্ট স্তরে কেবল ফেনলই থাকবে বা ফেনলের যৌগই থাকবে, তাহলে আমি কিছু একটা করতে পারি, রাইট? এটা একটা ভালো বুদ্ধি হয়। এক্স্যাক্টলি এই বুদ্ধিটাই আমার কাজ করে, মানে আমাদের মেইনলি এখানে কাজ করে সেটা হচ্ছে আলকাতরার আংশিক পাতনের মাধ্যমে প্রচুর পরিমাণে ফেনল থাকে, মানে মধ্যম তেল হচ্ছে ইন্টারমিডিয়েট অয়েল। তো এটার মধ্যে প্রচুর পরিমাণ ফেনল থাকে, কিছু ফেনল জাতক এবং ন্যাপথেলিনও থাকে। ফেনলের সাথে রিলেটেড অনেক কিছু ইম্পিউরিটি থাকে, রাইট? ইম্পিওর। সো এখান থেকে আসলে যেটা করা হয় সেটা হচ্ছে, ধরেন আমার এই পাত্রের মধ্যে বলতেছি, এখানে আমাদের পাত্রের মধ্যে ফেনলও আছে, আমার ন্যাপথেলিনও আছে, অনেক কিছু আছে। সো আমি যদি এটা সোজা বাংলায় বিক্রিয়া হচ্ছে, আমি যদি ফেনলের মধ্যে সোডিয়াম দিই, আমরা একটা বিক্রিয়া জানি যে আমার বিক্রিয়াটা হচ্ছে, আপনারা সবাই জানি, সেটা হচ্ছে আমরা জানি যে C6
H5OH বা ফেনলের যেটা বিক্রিয়া, আমি যদি একটু সুন্দর করে বেনজিন আঁকি, ফেনল আর সোডিয়াম বিক্রিয়া, তো যেটা ঘটে সেটা হচ্ছে ফিনেট তৈরি হয়, রাইট, সোডিয়াম ফিনেট। তো এই সোডিয়াম ফিনেটটা কিন্তু মানে আমার যদি সোডিয়ামটা দিই এই পাত্রের মধ্যে, তখন ন্যাফথলিন কিন্তু এই বিক্রিয়াটা করবে না, বা তার জাতকগুলো সহজে বিক্রিয়া করবে না। তো ফেনলের সোডিয়াম ফিনেট আলাদা হয়ে যাবে, রাইট, সোডিয়াম ফিনেট হচ্ছে আমার আলাদা হয়ে যাবে। সোডিয়াম ফিনেট যদি আলাদা হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে আমার একটা আলাদা, তাকে যদি আমি এখন অ্যাসিড দ্রবণে আদ্র বিশ্লেষণ করে দিলে ফেনল পেয়ে যাবে। সোডিয়াম ফিনেট হচ্ছে পোলার, কারণ সোডিয়ামের মধ্যে একটা প্লাস চার্জ আছে, খুবই ডিস্টিংক্ট প্লাস চার্জ। তো পোলার হলে তাহলে ওদের আলাদা একটা লেয়ার এসে আলাদা হয়ে যায়, তার মধ্যে একটা বিশেষ বিক্রিয়ক দিলে আমি ফেনলটা আলাদা করে রাখতে পারি। তো এটা আসলে ডিরেক্ট ফেনলের তৈরি প্রক্রিয়া না আলকাত্রার মাধ্যমে, যেটা হচ্ছে আমি একটা পিউরিফিকেশন প্রসেস। এটা ডিরেক্ট সিনথেসিস না, এটা জাস্ট একটা পিউরিফিকেশন আর এক্সট্রাকশন প্রসেস। পিউরিফিকেশন প্লাস এক্সট্রাকশন, মানে আমার একটা বুদ্ধি করে আমি এটাকে আলাদা করছি। তার মানে এটা না যে আমি তাকে তৈরি করতেছি নতুন করে, তার অলরেডি ছিল ফেনল ওখানের মধ্যে, বাট অনেক কিছু মিশ্রণ ছিল, আমি তো বুদ্ধি খাটাই তাকে আলাদা করে নিচ্ছি। তো বুদ্ধি খাটাই যদি আলাদা করে নিচ্ছি, যে এটাই করছে যে সোডিয়াম ফিনেটের মধ্যে H2SO4 দিয়ে দিলে যেটা ঘটে, এটার H+ আছে, আর এটা যদি চিন্তা করি এটার H+ আছে, আর আপনার SO4 2- আছে, রাইট। সো দুইটা H+ আছে। তো এখানে যেটা ঘটে সেটা হচ্ছে এই H+ টা হচ্ছে সোডিয়ামকে রিপ্লেস করে ফেলে, আলটিমেটলি OH তৈরি হয়, ফেনল তৈরি হয় এবং Na2SO4 তৈরি হয়, রাইট। সো এখানে এসে গুরুত্বপূর্ণ যেটা দুটো থাকে, থাকার ফলে যেটা ঘটে সেটা হচ্ছে, দুটো থাকার ফলে কি ঘটে, দুটো থাকার ফলে হচ্ছে এই দুইটা H+ দুইটা ফেনলের ক্ষেত্রে রিপ্লেস করতে পারে, আলটিমেটলি আমার দুইটা ফেনল তৈরি হবে এবং Na2SO4 তৈরি হবে। তো এটাই হচ্ছে আমার একটা বুদ্ধি খাটাই করা যায়। তো এই জিনিসপত্র অনেক জায়গায় অ্যাপ্লাই করবো, যে উপরে মূলনীতি অনুসারে আলকাত্রা থেকে দুই ধাপে ফেনল উৎপাদন করা হয়। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল যে আলকাত্রাকে আমি আংশিক পাতন করব, যাতে মধ্যম তেল উৎপাদন করতে পারি। আমার আলকাত্রা অনেক ইম্পিওর অবস্থা, তার থেকে মধ্যম তেল। তো আলকাত্রাকে আংশিক পাতন করলে, আপনারা আংশিক পাতন কাকে বলে দেখছেন, যে তাদের বিভিন্ন তাপমাত্রার বিভিন্ন তাপমাত্রা দিয়ে বিভিন্ন অবস্থান জারি করে তাকে পাতনটা করতেছি, মানে সিকোয়েন্সিয়ালি। আপনারা এটা পড়ছেন অর্গানিক, আপনারা পড়ছেন পাস পেপারে। তো আমি এটা নিয়ে আর ডিটেইলে গেলাম না। তো আংশিক পাতন করে যেটা করা যায় সেটা হচ্ছে 5টা অংশ পাওয়া যায়। একটা হচ্ছে লঘু তেল, মধ্যম তেল, ভারী তেল, অ্যান্থ্রাসিন তেল, পিচ। এই 5টা যে পাওয়া যায়, এটা অনেক সময় পরীক্ষায় আসে, রিটেনে আসে। তো আপনারা একটু মনে রাখতে পারেন, যে যদি ওটা মুখস্থ করা বলা যায় না, বুঝে মুখস্থ করলে তো সমস্যা, কিন্তু কিছু কিছু জিনিস মনে রাখতে হবে। তাহলে মনে রাখার টেকনিকটা হচ্ছে হালকা, মাধ্যম, ভারী, এবং বাকি দুটো হচ্ছে অ্যান্থ্রাসিন আর পিচ। সো এই দুটো মনে রাখতে হবে, অ্যান্থ্রাসিন আর পিচ। বাট লঘু, মাধ্যম, ভারী আপনাদের এমনিতে মনে থাকবে। তো এই 5টা অংশ থাকে, এই 5টা হচ্ছে আমার মধ্যম তেল থাকে, 5টা আংশিক পাতন তেল। আমার প্রথম হচ্ছে কি ছিল, আলকাত্রা ছিল, রাইট। আমার আলকাত্রা ছিল, তাকে আমি আংশিক পাতন করলাম, তাকে আমি আংশিক পাতন করছি। তাকে আংশিক পাতন করলে কি হবে, আমার মধ্যম তেল তৈরি হবে, রাইট। মধ্যম তেলই দরকার, বাকি অনেক কিছু দরকার না, বাট আমার মেইন মধ্যম তেল দরকার। এবং মধ্যম তেলকে কি করছি, মধ্যম তেল থেকে ফেনল নিষ্কাশন কেমন করছি, মধ্যম তেল থেকে আমি সোডিয়াম ফেনলের উপর করছি, রাইট। তাহলে এখানে কি হবে, মধ্যম তেল থেকে তৈরি করার উপায়টা হচ্ছে, যদি সোডিয়াম ঢেলে দেন বা সোডিয়াম ফিনেটের উৎপাদন করেন, সোডিয়াম ফিনেট পাবেন, এবং সোডিয়াম ফিনেটের সাথে আপনি যদি H2SO4 যোগ করেন, তাহলে হচ্ছে আপনি ফেনল পাবেন, রাইট। এটা হচ্ছে মূল বিষয়, মানে আমার আলটিমেটলি ধাপ কয়টা। ফার্স্ট অফ অল হচ্ছে আমি একটা আলকাত্রা ছিল অনেক ইম্পিওর অবস্থায়, তাকে আংশিক পাতন করে মধ্যম তেলটাকে আলাদা করে নিচ্ছি। মধ্যম তেল থেকে আমি সোডিয়াম ঢেলে থেকে সোডিয়াম ফিনেট তৈরি করছি, সোডিয়াম ফিনেটের মধ্যে অ্যাসিড ঢেলে আমি তাকে ফেনল তৈরি করছি। তো এটাই হচ্ছে আমার একটা পিউরিফিকেশন প্রসেস, এবং এর মাধ্যমে আমরা ফেনল তৈরি করতে পারি। এখানে এটা দেওয়া হলো কিভাবে করে। তো এখানে জিনিস ইম্পর্টেন্ট আছে, যে আমাদের ন্যাপথলিনের একটা কেলাস তৈরি হয়, তো ওটার জন্য আমি পরিশ্রবণ করি। তো পরিশ্রবণ করতে গেলে যেটা হয়, যে যে আমার ফিল্টার আউট হয়ে যায়, ন্যাপথলিন ফিল্টার আউট হয়ে গেলে হচ্ছে আমার আলটিমেটলি ওখানে ইম্পিউরিটি আর থাকে না। তখন সোডিয়াম ফিনেটকে আলাদা করে আমি খুবই সহজে ফেনল তৈরি করতে পারি। তো দুই ভাবে করতে পারি, আমি H2SO4 দিয়েও করতে পারি, অথবা তার মধ্যে প্রচন্ড পরিমাণে কার্বন ডাই অক্সাইড যোগ করতে পারি। দুই ক্ষেত্রে ফেনল হয়, কিন্তু এটা করাটা কিছুটা ইজিয়ার। কার্বন ডাই অক্সাইড অনেক সময় যদি মানে
যদি ওইরকম ভালো প্রকার ইন্ডাস্ট্রিয়াল ব্যবস্থা না থাকে কার্বন ডাইঅক্সাইড দেওয়া একটু ডিফিকাল্ট হয়, অ্যাসিড ঢেলা দেওয়া একটু চিপার আর ইজিয়ার, বাট অনেক সময় কার্বন ডাইঅক্সাইড ঢেলে এটা আরো বেশি এফিশিয়েন্ট হয়, বাট নর্মালি H2S দিয়ে কাজটা সেরে ফেলা হয়। আমরা এখন যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইথারের প্রস্তুতি। ইথারের কার্যক্রম হলো সিম্পল, R প্রাইম, রাইট? সো আমরা এখন যে প্রক্রিয়ায় ইথারে তৈরি করব, এটা খুবই বিখ্যাত একটা প্রক্রিয়া, যেটা হচ্ছে উইলিয়ামসন ইথার সিনথেসিস। সো এখানে যেটা ঘটছে যে বিক্রিয়ার মানে মেকানিজমটা কিরকম, যে আমার R1OH সেটা একটা অ্যালকাইল মূলক, R1 দ্বারা একটা যে কোনো অ্যালকাইল মূলক, R2 দ্বারা আরেকটা অ্যালকাইল মূলক, ডিস্টিংক্ট অ্যালকাইল মূলক বা ডিফারেন্ট মানে একদম ডিফারেন্ট অ্যালকাইল মূলক দ্বারা বোঝাচ্ছে। তো প্রথমে যদি শুরু করি মিথানল দিয়ে, আমি এক্সাম্পলটা একটু লিখে দিচ্ছি। তাহলে আমি মিথানল দিয়ে শুরু করলাম, এখানে R1 হচ্ছে আমার CH3, রাইট? তো এটার সাথে আমি সোডিয়াম বা পটাশিয়াম দিলাম। প্রথম ধরনের আমি সোডিয়াম দিলাম। সোডিয়াম দিয়ে যেটা ঘটে, আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমার এই অংশটা মাইনাস, এই অংশটা প্লাস, হাইড্রোজেন অংশটা মাইনাস, এর পুরো CH3O মাইনাস অংশটা প্লাস, যার ফলে হচ্ছে সোডিয়ামটা এটাকে রিপ্লেস করে, যার ফলে যেটা তৈরি হয় CH3ON তৈরি হয় এবং হাইড্রোজেন গ্যাস আকারে বের হয়ে যায়। আমরা মনে রাখবো অ্যালকোহলের সাথে সবসময় সোডিয়ামের বিক্রিয়া করলে হাইড্রোজেন বের হবে, জাস্ট হাইড্রোজেনের রিপ্লেস হবে। OH মূলক পুরোটা কাজ করবে না, জাস্ট H মূলকটাই কাজ করবে, অ্যাসিড হিসেবে কাজ করবে। মনে রাখবো অ্যালকোহল যখনই সোডিয়ামের সাথে বিক্রিয়া করবে তখন অ্যাসিডের মতো আচরণ করবে। অ্যালকোহল যখন সোডিয়ামের সাথে বিক্রিয়া করে যেহেতু অ্যাসিডের মতো আচরণ করবে, তো এখানে আমি CH3ON পাচ্ছি। এই অংশটা নেগেটিভ, এই অংশটা পজিটিভ অ্যাজ ইউজুয়াল, রাইট? সো এখানে যেটা ঘটে সেটা হচ্ছে আমি যদি এখানের মধ্যে ধরেন C2H5 হ্যালাইড দেই, তার ফলে যেটা ঘটবে আমার এই অংশটা একই অংশে, এই অংশটা পজিটিভ, এই অংশটা নেগেটিভ, তো পজিটিভ অংশ বা পজিটিভ অংশকে প্রতিস্থাপন করবে, রাইট? তো এখানে যেটা ঘটবে আমার CH3O C2H5 তৈরি হবে, রাইট? যার ফলে হচ্ছে আমার আর সোডিয়াম হ্যালাইড উৎপন্ন হবে, খুবই সিম্পল। তো যার ফলে যেটা ঘটতেছে যেটা হচ্ছে আমার এই অংশটা, রাইট? এই অংশটা যেহেতু তৈরি হচ্ছে তার মানে আমার ইথারটা তৈরি হচ্ছে। আমার আসলে শিক্ষণীয় বিষয়টা কি, আমার একটা অংশ ইথারের দুইটা অংশ থাকে অ্যালকাইলের, একটা অংশ যদি অ্যালকোহলের পোর্শন হয়, আরেকটা অংশ আসবে অ্যালকাইল হ্যালাইড থেকে। আমি আবার রিপিট করি, ইথারের একটা অংশ যদি অ্যালকোহলের অংশ হয়, আরেকটা আসবে অ্যালকাইল হ্যালাইড থেকে। তো আমার যদি দরকার হয় ধরেন C3H7OC4H9, তাহলে আমি কিভাবে করতে পারি? উইলিয়ামসন ইথার সিনথেসিসের জন্য আমি প্রথমে C3H7OH দিয়ে শুরু করব এবং আলটিমেটলি তাকে আমি C4H9 হ্যালাইডের সাথে বিক্রিয়া দিব। প্রথমে তাকে সোডিয়াম লবণে কনভার্ট করব, তারপর তাকে যে ও বাসে যা আছে সেটার হ্যালাইড দিয়ে বিক্রিয়া করাবো। তাহলে আমি খুবই সহজে পেয়ে যাব আমি যা চাচ্ছিলাম, রাইট? তো এটাই ছিল আমার উইলিয়ামসন ইথার সিনথেসিস। এখানে আরেকটু ডিটেইল দেখাতে চাইছি একটা বিক্রিয়ক দিয়ে, যে আমরা ইথারের ক্ষেত্রে কি ধরনের বিক্রিয়া ঘটে। সো আমি যদি এভাবে করি, আমাদের আলটিমেটলি যে ইথারটা হয় সেটা আমার হয়ে গেছে, রাইট? কিন্তু আমার যদি অ্যালকোহলের মানে আমার যদি এই মূলকটা যেটা আমি দিচ্ছিলাম, প্রথমে শুরু করছিলাম, এটা যদি এখানে আমার এক্সেস থাকে, মানে আমার উল্টাটা হয়, তাহলে যেটা ঘটবে সেটা হচ্ছে আমার আলটিমেটলি অ্যালকিন হওয়ার একটা খুব ভালো চান্স আছে। কখন আছে এটা? দেখেন আমি শুরু করছি কি, মানে প্রথমে হচ্ছে আমি এটা অ্যালকোহল নিলাম, তারপরে সে আয়োডাইড দিলাম, রাইট? আয়োডাইড নেওয়ার পর যেটা হচ্ছে আমার আলটিমেটলি এটা উৎপন্ন হচ্ছে, রাইট? কিন্তু আমার যেটা জিনিস যেটা গুরুত্বপূর্ণ মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমি যদি এইখানে একটা বুদ্ধির মতো খাটাই দিই, সেটা হচ্ছে আমি যদি কম কার্বন যুক্ত অ্যালকোহল দিয়ে শুরু করি অনেক, যেটা প্রথম মিথানল দিয়ে, তার একটা রিস্ক আছে যেটা এলিমিনেশন রিঅ্যাকশন করবে। এটা সিলেবাসে নাই, তা আপনাদের জানার জন্য দিচ্ছি যে আমরা সবসময় যেটা নর্মালি যেটা করা হয় সেটা হচ্ছে বেশি কার্বন যেটা আছে বা যেটা ডিগ্রি অনেক বেশি আছে সেটা দিয়ে যদি আমি সেটার অ্যালকোহল নিই এবং যেটা কম কার্বন আছে সেটা আয়োডাইড নিই, তাহলে এটা নর্মালি ইথার করার চান্স অনেক বেশি। আর যদি কম কার্বনের অ্যালকোহল নিই আর বেশি কার্বনের আয়োডাইড নিই, তাহলে সেটা কিছুটা হলেও E2 রিঅ্যাকশনে অনেক সময় আমার সেকেন্ডারি মানে এই প্রোডাক্টটাই তৈরি করবে, যার ফলে হচ্ছে আমার ডিজায়ার আউটপুট নাও পেতে পারি। সো আমরা সবসময় চেষ্টা করবো উপরেরটা ফলো করার, ওকে? বাট অনেক সময় এটাও দরকার হতে পারে, নিচেটাও দরকার হতে পারে, তো তখন আমরা হচ্ছে যখন যেটা দরকার সেই অনুসারে আমি কাজটা করার চেষ্টা করবো। মোট কথা হচ্ছে আমার উপরের অংশটা দিয়ে করাটা আমরা বেশি প্রেফার করি। এটাই ছিল আমার ইথার নিয়ে আমাদের যত আলোচনা। তো এখন আমরা একটা বিশেষ বিক্রিয়া নিয়ে কাজ করবো, যেটাকে বলে যুগলায়ন বা কাপলিং বিক্রিয়া। আর প্রশ্ন আসতে পারে যে অত গুরুত্বপূর্ণ বিক্রিয়া বলতেছে যে যুগলায়ন বা কাপলিং, এটা আসলে কি? যুগলায়ন বা কাপলিং হচ্ছে আমরা দুইটা বেনজিন রিং বা দুটা রিংকে আমি যোগ
যুগল করে দিচ্ছি, রাইট? তাদের যুগল বা ব্রিজের মধ্যে ভূমিকা পালন করা হচ্ছে আমার নাইট্রোজেন। সো এটার জন্য এটা বিক্রিয়াটা খুব বেশি গুরুত্বপূর্ণ। সো এখানে জিনিসটা মাথায় রাখতে হবে, দুইটা নাইট্রোজেন থাকে, যদিও মানে আমি একটু ভুল করছি, মানে একটু যদি পরিষ্কার করে এটা কি পরিষ্কার করে রাখতে গেলে যেটা হয় সেটা হচ্ছে আসলে মূল বিষয়টা হচ্ছে আমার এখানের মধ্যে এইটা দিয়ে একটা বন্ধন থাকে, ডাইএজো বন্ধন। তো এখানে দুইটা অ্যাজো আছে, আমাদের নাইট্রোজেনের আরেকটা নাম হচ্ছে অ্যাজো। সো এখানে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের এই ডাইএজো মূলক দ্বারা যৌগের আয়তন। সবসময় কাপলিং বিক্রিয়ার একটা বিশেষ বিষয় থাকে, সেটা হচ্ছে ডাইএজো মূলক দ্বারা যৌগের আয়তন। এই বিক্রিয়াকে বলে যুগলায়ন বা কাপলিং বিক্রিয়া। মানে দুইটা নিউক্লিয়াস বা দুইটা মূলক মিলে ঠাস করে মিলিত হয়, তাকে বলে যৌগলায়ন বিক্রিয়া। খুবই সিম্পল একটা বিক্রিয়া দিই, সেটা হচ্ছে আমি প্রথমত এটা হচ্ছে ডাইওজোনিয়াম ক্লোরাইড। এটা কি? এটা হলো একটা ডাইওজোনিয়াম ক্লোরাইড, রাইট? সো এটা যখন বিক্রিয়া করে যেটা ঘটে সেটা হচ্ছে এটা ক্লোরাইড আর হাইড্রোজেন চলে যায় এবং এটা ডাইওজো বন্ধন গঠন করে। সো এটাই হচ্ছে সবসময় আমার ঘটে। বাকি যা আছে সাইডে যদি রামসাম যদুমধু যাই থাকুক না কেন, ওটা কোনো বিক্রিয়াতে প্রভাব ফেলে না। আলটিমেটলি যে প্রভাব ফেলে সেটা হচ্ছে আমার যুগলায়ন করার জন্য যে প্রভাবটা ফেলে সেটা হচ্ছে তাদের মধ্যকার ডাইয়াজো যার সাথে আছে, ডাইয়াজোর সাথে যে মূলকটা যুক্ত আছে এবং বাক্সের মূলকটার পাশের বেনজিনটা হাইড্রোজেন, তারা একমাত্র বিক্রিয়া করবে এবং আলটিমেটলি অন্যান্য জিনিসপত্রগুলো মোটামুটি অপরিবর্তিত থাকবে। এটাই হচ্ছে আমার যুগলায়ন বিক্রিয়ার মূল কনসেপ্ট। আমরা একটা উদাহরণ দিলে এটা ক্লিয়ার হবে। উদাহরণ এটা না, উদাহরণ হচ্ছে উদাহরণগুলো হচ্ছে অ্যাজোরঞ্জক বিক্রিয়ার উদাহরণ। তো অ্যাজোরঞ্জক বিক্রিয়ার উদাহরণটা কিভাবে দিব? এখানে যে জিনিসটা খুব সিম্পল ভাবে ঘটে সেটা হচ্ছে প্রথমে হচ্ছে একটা এক্সাম্পল আমরা তিনটা দেখাবো। অ্যানিলিন ইয়েলো দিয়ে শুরু করবো। অ্যানিলিন ইয়েলোতে যেটা ঘটে সেটা হচ্ছে এই ক্লোরাইড আর এখানে অ্যানিলিন, রাইট? এটা হচ্ছে অ্যানিলিন, রাইট? অ্যানিলিন আর ডাইওজোনিয়াম ক্লোরাইড। ডাইওজোনিয়াম ক্লোরাইড দিয়ে শুরু করবো। সবসময় প্রথম ইয়ার থেকে যে ডাইওজোনিয়াম ক্লোরাইড থাকবে। আমি আবারও বলছি এটা ক্লোরাইড আর হাইড্রোজেন বিক্রিয়া করবে এবং তাতে ডাইওজো বন্ধন তৈরি করবে। বাকি যা আছে তার সব অপরিবর্তিত। এবং এটা হচ্ছে অ্যানিলিন ইয়েলো, এটা কালার ইয়েলো এবং এখানে অ্যানিলিন আছে, তাই এটাকে বলা হয় অ্যানিলিন ইয়েলো। এটা হচ্ছে একটা বিক্রিয়া। দ্বিতীয় বিক্রিয়া যেটা আসছে সেটা হচ্ছে অ্যাসিডীয় মাধ্যমে বেনজিনিয়াম ডাইওজোনিয়াম ক্লোরাইডের সাথে এনএন ডাইমিথাইল অ্যানিলিন যুগলেট হয়। আসলে এই এনএন ডাইমিথাইল অ্যানিলিনটাই বড় ইম্পর্টেন্ট না। আমি আবারও বলি যে আলটিমেটলি বিক্রিয়া করবে এরা অপরিবর্তিত থাকবে। যেটাই করছে, এটা যা বিক্রিয়া করছে বাকিটা অপরিবর্তিত আছে, HCl বের হয়ে গেছে। এটা হলো বাটার ইয়েলো, রাইট? এটা হচ্ছে বাটার ইয়েলো, এটা আলাদা একটা রঞ্জক যৌগ। এবং থার্ড যেটা হচ্ছে মিথাইল অরেঞ্জ, সেটা হচ্ছে তো একই জিনিস। সেটা হচ্ছে আপনার যাই বিক্রিয়া করুক না কেন, আমার ডাইওজোনিয়াম ক্লোরাইড আছে, হাইড্রোজেন আছে, এটা বিক্রিয়া করছে, বাকি যা আছে তার সব অপরিবর্তিত থেকে সে HCl তৈরি করছে এবং এটা হচ্ছে আমার মিথাইল অরেঞ্জ, রাইট? বাকি সব কিছু কিন্তু অপরিবর্তিত আছে। একইভাবে আমার মিথাইল রেডের ক্ষেত্রেও এখানে বিক্রিয়কটা বাকি সবকিছুই অপরিবর্তিত আছে, কিন্তু আমার জাস্ট ডাইওজোনিয়াম এর ক্লোরাইডের জায়গায় আমার এখানে কাপলিং বিক্রিয়া হচ্ছে এবং এই কাপলিং বিক্রিয়া ডাইয়াজো দ্বারা এটা কানেক্টেড হয়েছে সবথেকে। এটা হচ্ছে আমাদের কাপলিং বিক্রিয়ার গুরুত্বপূর্ণ কনসেপ্ট। তো আমরা এখন কিছু বিশেষ বিক্রিয়া নিয়ে কাজ করব। প্রথম হচ্ছে কোপ বিক্রিয়া। সো কোপ বিক্রিয়া দুইটা আছে। একটা হচ্ছে আমরা এখানের মধ্যে মানে এই ধরনের একই ধরনের বিক্রিয়া আমরা পড়ি অ্যালকেনের ক্ষেত্রে, রাইট? তো তখন আমরা বলি হাই ভাইয়া তাহলে দুইটা কি একই ধরনের বিক্রিয়া? মানে আমাদের মাথায় চিন্তা আসে যে দুইটা কি একই ধরনের বিক্রিয়া কিনা। না, অ্যালকেনের সময় যেটা পড়ছি সেটা হচ্ছে ইলেকট্রোলাইসিস বিক্রিয়া এবং এটা অ্যালকেন সংশ্লেষণে কাজে লাগে। এবং এটাতেও পড়ছি কোপ বিক্রিয়া, কার্বক্সিলেশন বিক্রিয়া। তো কোপ মানে কি? কোপ মানে কিছু না, কোপ মানে হচ্ছে সায়েন্টিস্টের নাম। যে সায়েন্টিস্ট কোপ স্মিথ যে বিক্রিয়া নিজের ল্যাবে তৈরি করতে সংশ্লেষণ করতে সক্ষম হয়েছিলেন, তার নাম অনুসারে এটাকে কোপ বিক্রিয়া বলা হয়। এখানে আসলে আপনার ওই কোপ শব্দটার কোনো আলাদা কোনো মিনিং নেই, এটা জাস্ট সায়েন্টিস্টের নাম অনুসারে বলা হয়েছে। তিনি একবার ইলেকট্রোলাইসিস করে ওটা দিয়ে অ্যালকেন তৈরি করতে সক্ষম হয়েছিলেন, যেটা আমি ফার্স্ট লেকচারে সেকেন্ড লেকচারে দেখাইছি। আর এইখানে উনি কার্বক্সিলেশনের একটা বিশেষ বিক্রিয়া করছেন। সো এখানে যেটা করা হয়েছে সে বিক্রিয়াটা দেখেন, এটা আমি শুরু করছি কোথা থেকে? ফেনল দিয়ে শুরু করছি, রাইট?
আমরা ফেনল দিয়ে শুরু করছি। ফেনলকে আমি আমরা জানি ক্ষার দিলে সে সবসময় সোডিয়াম ফিনেট তৈরি করে, এবং সোডিয়াম ফিনেটকে যদি আমি আবার কার্বন ডাইঅক্সাইড দিই আমরা আবার ফেনল পাবো। হ্যাঁ, এখানে যদি সোডিয়াম ফিনেটকে আমি কার্বন ডাইঅক্সাইড দিই, কিন্তু এখানে জিনিসটা হচ্ছে যদি আমি একটা নির্দিষ্ট বায়ুচাপ দিই আর অতিরিক্ত তাপমাত্রা দিই, মানে আমার এখন হচ্ছে একটা নির্দিষ্ট বায়ুচাপ দিলে আর অতিরিক্ত তাপমাত্রা তখন যেটা ঘটবে সেটা হচ্ছে এখানে তো হাইড্রোজেন যাবেই, এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় থাকবে সেটা হচ্ছে এখানে COO তৈরি হবে এবং সোডিয়াম স্যালিসাইলেট তৈরি হবে। এটা কখন হবে? যখন আমি একমাত্র তার মধ্যে 4-7 ATM বায়ুচাপ এবং 125 ডিগ্রি তাপমাত্রা যেটা দেওয়া আছে সেটা যদি দেই, তাহলে যে সোডিয়াম স্যালিসাইলেট তৈরি হবে ওটাকে যদি আবার অ্যাসিডের সাথে বিক্রিয়া করাই, তার মধ্যে H+ আছে আর Cl- আছে, এই H+ এটাকে প্রতিস্থাপিত করবে এবং আলটিমেটলি সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে, রাইট? মানে এইটাকে এইদিকে চলে আসলে সোডিয়াম ক্লোরাইড হয়, আবার এখানে অর্থো হাইড্রক্সি বেনজোয়িক অ্যাসিড তৈরি হয়। এটা খুব সিম্পল কেন? কারণ এই OH টা হলো অর্থো প্যারা নির্দেশক, রাইট? OP নির্দেশক, রাইট? এটা যেটা অর্থো প্যারা নির্দেশক, তাহলে আমরা খুব সহজে বুঝতে পারতেছি যে ফেনল আমি ক্ষার দিলাম, সোডিয়াম ফিনেট তৈরি হলো, কার্বন ডাইঅক্সাইড দিলেই হবে না, আমি তার মধ্যে এই বায়ুচাপ আর এই তাপমাত্রা দিলে তারা সোডিয়াম স্যালিসাইলেট তৈরি করলো, ওইটাকে আবার অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে আমি আবার অর্থো হাইড্রক্সি বেনজোয়িক অ্যাসিড পাবো। সো এই বিক্রিয়াকে আপনি কোনোভাবে ফেনল সংশ্লেষণ বিক্রিয়ার সাথে একটু গুলাই ফেলবেন না, আর এখানে তাপমাত্রা চাপ আর ওটার সাথে কিছুটা পার্থক্য আছে এবং এখানে মেকানিজমটাও একটু ডিফারেন্ট। সো এই জিনিসটা আপনারা একটু মাথায় রাখার চেষ্টা করবেন যে এইখানে আপনার কিভাবে করা হয়েছে, এবং আপনারা যাতে জিনিসটা সহজে বুঝতে পারেন তাই আমি প্রত্যেকটা ধাপ আস্তে আস্তে ব্যাখ্যা করে দিচ্ছি। সো এটাই ছিল কোপ বিক্রিয়া, এবং এটা কোপের কার্বক্সিলেশন বিক্রিয়া। কার্বক্সিলেশন বিক্রিয়া হচ্ছে কার্বন যোগ করতেছি, রাইট? আর এখানে আমার কার্বন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এটা আপনাদের মাথায় রাখতে হবে, কার্বন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এরপর যে বিক্রিয়াটা আছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রাইমার টাইমার বিক্রিয়া। আর রাইমার টাইমার বিক্রিয়া কাকে বলে? রাইমার টাইমার বিক্রিয়াটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং আমাদের ভর্তি পরীক্ষার জন্য অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ এটা পরে বলবো। তো এখানে হচ্ছে আমি এটা হচ্ছে ক্লোরোফর্ম, রাইট? ক্লোরোফর্ম কোথায় দেখে? আফগান করার জন্য রাখে, রাইট? এটা হচ্ছে ক্লোরোফর্ম, এবং এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে কস্টিক ক্ষার, রাইট? সো এই কস্টিক সোডা আর এই ক্লোরোফর্ম বিক্রিয়া করাচ্ছে কার সাথে? ফেনলের সাথে, রাইট? তো ফেনলের সাথে বিক্রিয়া করাতে গেলে আমি যদি 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিই, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই তাপমাত্রা অনেক সময় এমসিকিউতে আসে। 60 থেকে 70 ডিগ্রি তাপমাত্রা দিলে প্রধান উপাদান হচ্ছে 2-হাইড্রক্সি বেনজালডিহাইড। এটা একটা বেনজালডিহাইড। কেন? কারণ এখানে CHO মূলক আছে, কিন্তু এটা হাইড্রক্সি, এটা হচ্ছে তার প্রতিস্থাপক, মানে এটা মূল মূলক হচ্ছে এটা। এখানে মূল মূলক আমি এখন বেনজালডিহাইড হিসেবে কনসিডার করতেছি। এটা হচ্ছে 2-হাইড্রক্সি বেনজালডিহাইড, অথবা এটা যদি স্যালিসাইলিক অ্যাসিডের জাত তাকে আমরা বলতে পারি স্যালিসাইল অ্যালডিহাইড। কারণ আমার স্যালিসাইলিক অ্যাসিড হচ্ছে এটা OH COOH। তো এটাকে যদি আমি বিজারণ করলে কিন্তু এটা তৈরি হয়। এটা যদি স্যালিসাইলিক অ্যাসিড হয় তাহলে এটাকে যদি আমি তার জাতক হিসেবে চিন্তা করলে এটা হলো স্যালিসাইলেট, রাইট? এবং সোডিয়াম ক্লোরাইড পানি তৈরি হচ্ছে। এখানে জিনিস যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এখানে CH অংশটা এখানে যাচ্ছে, CH অংশটা এখানে যাচ্ছে, এখানে যুক্ত হচ্ছে, এই CH অংশ এখানে যুক্ত হচ্ছে, এই ওটা আসতেছে ক্লোরিন যেটা ছিল, ক্লোরিন আর সোডিয়াম মিলে সোডিয়াম ক্লোরাইড তৈরি করছে, বাকি OH আর H প্রতিস্থাপিত H মিলে H2O তৈরি করছে। আমি আবার রিপিট করি, এই CH আসছে, এখানে আসছে অক্সিজেন, ওইটাও আসছে, এবং আলটিমেটলি CH তৈরি করলো, রাইট? তারপর এখানে তো আসা মানে কি? এটা হাইড্রোজেন প্রতিস্থাপন করা। তো হাইড্রোজেন প্রতিস্থাপন করা এখানে যে আবার আলটিমেটলি যে OH টা বাকি আছে, এখানে খালি একটা NaOH না, আর অনেকগুলো NaOH আছে। সো আর অনেকগুলো না, মানে একের অধিক NaOH আছে। সো যেহেতু এখানে একের অধিক NaOH আছে, সো ওইখানের মধ্যে ওই OH আর H মিলে H2O তৈরি করে, এবং আলটিমেটলি যেটা ঘটে সেটা হচ্ছে আবার বাকি যে ক্লোরাইড আছে, ক্লোরাইডটা এখানে সোডিয়ামের সাথে বিক্রিয়া করে NaCl তৈরি করে। সেখানে CHCl তার সাথে 3টা NaCl হবে, আর 3টা NaCl যদি দেখতেছি, রাইট? তো এখানে আমার 3টা NaOH হবে, মানে যদি আমি বিক্রিয়াটাকে ভাবে নরমালি চিন্তা করতে চাই। তো এখানে কিন্তু আসলে আমার আলটিমেটলি 3টা OH হিসেবে কাজ করে। 3টা OH হিসেবে যদি কাজ করে তাহলে হচ্ছে আমার এখানে কিন্তু ওই OH আর এখানে প্রতিস্থাপিত H মিলে কিন্তু সহজে H2O তৈরি করতে পারে। তো রাইমার টাইমার বিক্রিয়াটা মোটামুটি অনেক কঠিন একটা বিক্রিয়া। এখানে মোট কথা হচ্ছে এখানে হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড, এটা বিজারিত ফর্ম, বা এটা হচ্ছে আমরা বলি এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে স্যালিসাইল অ্যালডিহাইড তৈরি হয়, অথবা
2-হাইড্রোক্সিবেনজালডিহাইডও বলতে পারি। এবং এই বিক্রিয়াকে রাইমার টাইমার বিক্রিয়া করা হয় মানে বিজ্ঞানী নাম অনুসারে, এবং এটা আমাদের পরীক্ষার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াসটা মাঝে মাঝে এমসিকিউতে আসে, কুয়েটে আসে, বিভিন্ন জায়গায় আসে। তো ওই জিনিসটা আপনারা একটা মাথায় রাখার চেষ্টা করবেন। তো এবার আমরা হচ্ছে ফেনলের একটা বিক্রিয়া দিব, সেটা হচ্ছে ফেরিক ক্লোরাইডের সাথে বিক্রিয়া। তো এখানে ফেরিক ক্লোরাইডের সাথে বিক্রিয়াটা আমি একটু ভেঙে দেখাতে চাচ্ছি। ভেঙে দেখানোর জন্য আমি একটু পাশে লিখতেছি, এখানে 6টা। তো আমি এখানে তাদেরকে আয়ন অনুসারে ভাগ করে দিই। তো এখানে হচ্ছে আমার এটা হচ্ছে আমার ফিনক্সি আয়ন, রাইট? এটার যোজনী কত? এটা যোজনী কিন্তু 1, রাইট? এবং আমার এখানে আছে আবার হাইড্রক্সি আয়ন। হাইড্রক্সি আয়নের যোজনী কিন্তু আমার, সরি হাইড্রক্সি বলতেছি, এখানে আছে আমার H+ আয়ন, যেটার যোজনী হচ্ছে আমার 1। সো আমি এটা ঠিক করে নিলাম। তো এটার যোজনী হচ্ছে আমার -1, এর যোজনী -1, বাট এটা মানে একটাই ধরতে পারে, এটা হচ্ছে +1। আবার যদি আমি ফেরিক ক্লোরাইডকে ভাগ করি, ফেরিক ক্লোরাইডের অংশটা যদি চিন্তা করি, ফেরিক ক্লোরাইড হচ্ছে এখানে আমার যেভাবে আছে, ফেরিক ক্লোরাইড এখানে আছে Fe3+ আকারে, এবং ক্লোরাইড আছে আমার Cl-, রাইট? সো আমরা এখানে কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এইটার আয়রনের যোজনী হচ্ছে এখানের মধ্যে, মানে ব্যাপারটা হচ্ছে আয়রন, তাহলে তার যেহেতু 3টা, তাহলে যদি সে এটাকে ধরতে হয়, সে এরকম একটা আয়রন এরকম 3টা ফিনক্সিকে ধরতে পারে, এরকম একটা হাইড্রোজেন এবং একটা ক্লোরিনকে ধরতে পারে, রাইট? কিন্তু এই বিক্রিয়াটাকে যদি আপনি ব্যালেন্স করতে চান, তাহলে হচ্ছে এখানে যেটা দেখতে পাচ্ছেন, এখানে আমার 2টা Fe3+, তাহলে এটা কয়টাকে ধরতে পারবে? 6টাকে ধরতে পারবে। এবং যদি এখানে 6টা এটা আসছে, তার মানে আমার 6টা H+ থাকবে, তার মানে 6টা ক্লোরাইড। দুইটাকে যদি যোগ করে দিই, এটাকে যদি পাশাপাশি লিখি, পাশাপাশি লিখতে গেলে কি হবে? আমার ফিনক্সি আয়ন, ফিনক্সির যোজনী কত? অবভিয়াসলি ফিনক্সির যোজনী হচ্ছে 1, তার মানে সে এরকম Fe3+ 3 যোজনী যুক্ত 2টাকে ধরতে পারবে, রাইট? ইয়েস, তাহলে তার 2টাকে ধরতে পারছে, তাহলে আমরা পেয়ে গেলাম। এবং তাহলে এই আয়রনের যোজনী হচ্ছে 3, তাহলে সে এরকম 6টাকে ধরতে পারবে, একটা ধরতে পারবে 3টাকে, 2টা ধরতে পারবে 6টাকে। এবং আমার আলটিমেটলি 6H+ আর 6Cl- মিলে তৈরি করলো 6HCl। তো এটা হচ্ছে ফেরিক ক্লোরাইডের সাথে ফেনলের বিক্রিয়া। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, কেন আমরা পরবর্তীতে বিভিন্ন শনাক্তকরণ দেখতে গেলে সেটা বুঝতে পারবো। আমরা এখন যে টপিক নিয়ে কাজ করব সেটা হচ্ছে ফেনলের শনাক্তকরণ। এবং শনাক্তকরণ অনেকাংশে কঠিন, এবং 3টা বিক্রিয়া দিয়ে আমরা দেখাবো, এবং এটা আমাদের পরীক্ষার জন্য অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। কারণ আপনাকে টেস্ট টিউব দেওয়া হলো, টেস্ট টিউব দিয়ে বললে এখানে কি ফেনল আছে কি নাই, এখানে আপনার ফেনল কি আদৌ আছে কি নাই, আপনাকে যদি কোয়েশ্চেন করে, আপনি যদি মাথায় চুল ছিঁড়ার দরকার নেই, আপনাকে সহজে কিছু বিক্রিয়ার মাথায় বুঝতে পারবেন। এর আগে একটা বিক্রিয়া দেখাচ্ছি, যদি আসলে ফেনলের শনাক্তকরণ শুরু করা যায়, এটা হচ্ছে ফেরিক ক্লোরাইড পরীক্ষা। আমরা কিন্তু দেখছিলাম যে ফেনলের সাথে ফেরিক ক্লোরাইডের বিক্রিয়া দিলে একটা বেগুনি বর্ণের যৌগ তৈরি হয়, রাইট? সো আমার যখন ফেনল আছে কি নাই তার মধ্যে যদি আমি ফেরিক ক্লোরাইড ঢেলে দেই, এই টেস্ট টিউবের মধ্যে যদি আমি ফেরিক ক্লোরাইড ঢেলে দেই, তাহলে হচ্ছে আমার যদি বেগুনি বর্ণের দ্রবণ তৈরি করে, তাহলে হচ্ছে আমি সহজেই বুঝতে পারবো ওখানের মধ্যে আমার ফেনল উপস্থিত ছিল। এবং ফেনল শনাক্তকরণ করার জন্য এটা ওয়ান অফ দ্য মোস্ট রিলায়েবল টেস্ট। এটা হলো রিলায়েবল টেস্ট ফর ফেনল, রাইট? তো এটা যেটা খুবই রিলায়েবল একটা টেস্ট ফর ফেনল ডিটেকশন, তাই আমরা প্রায় সময় এটা করে থাকি। দ্বিতীয়ত যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে ব্রোমিন দ্রবণের পরীক্ষা। যেটা হচ্ছে ব্রোমিন দ্রবণ হচ্ছে খুবই কটকটে লাল রঙের একটা দ্রবণ। ব্রোমিন দ্রবণ হচ্ছে খুবই খুবই লাল টকটকে বর্ণ। তো যদি আমি এখানের মধ্যে ফেনল ঢেলে দিই, ফেনল আমি যদি এই দ্রবণে ঢেলে দেই, তাহলে হচ্ছে দ্রবণটা একটু পরে বর্ণহীন হয়ে যাবে, এরপর হয়ে যাবে বর্ণহীন হয়ে যাবে। এবং যদি বর্ণহীন হয়ে যায়, আমরা জানি ফেনল বিক্রিয়া করবে ব্রোমিনের সাথে, কেন করবে এটা আমি এখন ব্যাখ্যা করছি। এবং বর্ণহীন হয় এবং নিচে একটা সাদা হলুদ বর্ণের অধক্ষেপ করবে, একটা সাদা হলুদ অধক্ষেপ করবে। কি পড়বে? একটা সাদা হলুদ অধক্ষেপ করবে। এবং এটা থেকে আমরা বুঝতে পারবো যে ওখানের মধ্যে ব্রোমিন
বর্ণহীন হয়ে গেছে এবং সাদা হলুদ পদক্ষেপ করছে, তার মধ্যে আমরা ফেনল বুঝতে পারবো। তো নরমালি ব্রোমিন অনেক কিছুর সাথে বিক্রিয়া করে, বর্ণহীন হলেই যেটা এটা ফেনল আছে তা না, কিন্তু যদি সাথে সাদা হলুদ পদক্ষেপ তৈরি করে, সাদা অথবা হলুদ পদক্ষেপ তৈরি করে, তাহলে আমরা বুঝতে পারবো যে ওখানের মধ্যে ফেনল উপস্থিত আছে। এটা হচ্ছে খুবই সহজ বিক্রিয়া। তো নর্মালি হলুদ হবে যদি সব অনেক প্রকার ব্রোমিন থাকে, যদি একটা ব্রোমিন যুক্ত হয় তখন নর্মালি সাদা পদক্ষেপ করে। কিন্তু মোট বিষয় যেটা হচ্ছে আমার মনে রাখতে হবে ফেনল হলো, আমি আবার বলছি, ফেনল হলো অর্থ প্যারা নির্দেশক। ফেনল কি? ফেনল হলো অর্থ প্যারা নির্দেশক। তাই এখান থেকে আমরা সহজে বলতে পারি যে ফেনল অর্থ প্যারা নির্দেশক, তার অর্থ পজিশনে ব্রোমিন যাবে, অর্থ পজিশনে ব্রোমিন যাবে এবং প্যারা পজিশনে ব্রোমিন যাবে। তো এখান থেকে আমরা সহজে বুঝতে পারি যে ফেনল দ্রবণ যদি ব্রোমিনের সাথে যোগ করার পর যদি বর্ণহীন হয়, বর্ণহীন হয়ে যদি সে হলুদ পদক্ষেপ তৈরি করে, তার মানে সব জায়গায় ব্রোমিন আসছে। আর যদি সাদা করে তার মানে খুব বেশি যুক্ত হয় না, তাও সাদা বা হলুদ বর্ণের পদক্ষেপ তৈরি হলে আমরা এই সিদ্ধান্তে আসতে পারবো যে ওই যৌগটা এক্স যৌগটা যেটা আমি চিনি না সেটা ফেনল ছিল। তো এটা হচ্ছে ব্রোমিন পানি পরীক্ষা, হচ্ছে খুব কমন একটা পরীক্ষা। আমরা কিন্তু এটা অ্যালকিনের সাথে বিক্রিয়া করলেও কিন্তু ব্রোমিন পানি পরীক্ষা করি, কিন্তু অ্যালকিনের সাথে বিক্রিয়া করলে সে কেবল দ্রবণটাকে বর্ণহীন করে ফেলায়, কিন্তু সাদা বা হলুদ পদক্ষেপ তৈরি করলে আমরা বুঝতে পারবো ওখানে ফেনল আছে। তো এই পরীক্ষাটা আপনারা বুঝতে পারলে আমরা এখন সবচেয়ে কঠিন শনাক্তকরণ পরীক্ষাকে যাব। ব্রেস ইয়োরসেলফ। আমরা এখন অনেক যেটা নিয়ে আমার ভয় কাজ করে, যে পরীক্ষা নিয়ে সেটাই ড্রেডেড বলা হয়, যে লিবারম্যান পরীক্ষা। লিবারম্যান পরীক্ষা সবাই মোটামুটি বেশ ভালো লেভেলে ভয় পাই, এবং আমি চেষ্টা করছি যে এখানে যাতে আপনাকে এমনভাবে বোঝানো যাতে আপনারা এটা থেকে সহজে আত্মস্থ করতে পারেন বিষয়টা। আমরা চেষ্টা করেছি যে যাতে ইজিলি বিষয়বস্তুগুলো বুঝতে পারেন, যাতে ইজিলি জিনিসপত্রগুলো আপনাদের আত্মস্থ থাকে। তবুও এই বিক্রিয়াটা অনেক বেশি কঠিন। এখানে কাপলিং হতে শুরু করে অনেকগুলো মেকানিজম একসাথে ঘটে, যা আসলে অনেক বোঝানো অনেক কঠিন একটা বিষয় এবং বুঝতে পারা অনেক কঠিন একটা বিষয়। তবে আমি চেষ্টা করেছি যতটুকু পারা যায়। যাই হোক, তো শুরু করছি। আমরা যখন শুরু করব যে ফেনলকে আমি NaNO2 আর H2SO মিক্সচার দিব। আমি মনে রাখবো NaNO2 H2SO মিক্সচার দিলে সবসময় OF-NO তৈরি হবে। OF-NO বলতে HNO2, রাইট? তো OF-NO হচ্ছে এরকম, OF আর NO। এখানে যেটা ঘটবে তার NO মূলকটা এটার হাইড্রোজেনকে প্রতিস্থাপন করবে। আমার এখানে যদি বেনজিনটা নিয়ে একটু চিন্তা করি তাহলে কি হচ্ছে, এখানে OH আছে আর ফেনল, আর এখানে একটা হাইড্রোজেন আছে, রাইট? এখানে আমি যদি চিন্তা করি তার গ্রুপটাকে যদি একটু চিন্তা করি, আমি চিন্তা করতে পারি এটাকে NOOH, OF-NO আমি এভাবে লিখলাম। তার মানে এই NO মূলকটা এটাকে প্রতিস্থাপন করতেছে আর H টা এখানে আসতেছে। তো আলটিমেটলি যেটা ঘটবে, H টা যদি এখানে আসে তাহলে সে H আর OH মিলে তৈরি করবে H2O, এবং বাকি যে মূলকটা থাকে সেটা হচ্ছে আমার খুবই সহজ, আমার এখানে OH আর এখানে NO, রাইট? সো এটা হচ্ছে প্যারা নাইট্রোসোফেনল। এটা একদম প্যারা পজিশনে আছে, একদম প্যারালেলি আছে। এটা হলো আমার প্যারা নাইট্রোসোফেনল। এরপর প্যারা নাইট্রোসোফেনলকে যখন আবার ফেনলের সাথে বিক্রিয়া করবো, আমি ফেনল আমি এক্সেস পরিমাণে নিচ্ছি, তখন যদি আমি এটা অ্যাসিডিক এনভায়রনমেন্ট দিই বা অ্যাসিডের এনভায়রনমেন্ট দিই, তখন সেখানে কাপলিং ঘটে। কাপলিং যে বড় কথা হচ্ছে এখানে দুইটা মূলক যুক্ত হয়ে যায়। দুইটা মূলক যুক্ত হয়ে গেলে যেটা হবে সেটা হচ্ছে মাথায় রাখতে হবে, এইখানে আমার OH আর এটা এখানে, রাইট? এখানে ইন্টারেস্টিং ব্যাপারটা ঘটে, এখানে আমি এটা আবার লিখি। ইন্টারেস্টিংটা ব্যাপার ঘটে এখানে যে আমার NO ছিল, রাইট? এখানে আমার যে NO মূলকটা ছিল তার অক্সিজেন, তার একটা অক্সিজেন আছে, রাইট? তার অক্সিজেন এবং এখানে যে হাইড্রোজেনের প্রতিস্থাপিত হবে এই জায়গায়, এবং এই হাইড্রোজেন, এই তিনটা মিলে, আমি আবার বলি, এই অক্সিজেন এখানে যে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করবে এবং এই হাইড্রোজেন মিলে সে তৈরি করবে পানি। পানিটা আমি আলাদা করে রেখে দিচ্ছি, যেটা হচ্ছে এটা, বা যদি এখানে বাইরে ব্যাখ্যা করি এটা হচ্ছে এটা। এবং যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে এখানে সে ডাবল বন্ড দিয়ে একটা বন্ধন গ্রহণ করবে, এবং যেহেতু বন্ধনটা এখানে ডাবল বন্ডটা এখানে চলে আসতেছে, যার ফলে এখানে এটাকে ব্যালেন্স আউট করলে এখানে কিন্তু 6টা থাকবে, এখানে 4টা থাকবে ভিতরে, রাইট? সো এইখানে জিনিসটা গুরুত্বপূর্ণ। তবে আলটিমেটলি আমার ওই H টা হারাই ফেলার ফলে H ইলেকট্রনটা এই বন্ধনে চলে আসবে,
যার ফলে আবার এই ইন্ডোফেনল লাল রঙের দ্রবণটা পাবো। তো আমরা ফেনল পরীক্ষা করতে গেলে আমি যদি ল্যাবরেটরি পার্সপেক্টিভে চিন্তা করি, আপনাকে একটা টেস্ট টিউব দেওয়া হলো, একটা কম্পাউন্ড এক্স দিয়ে বললো এক্সটা কি ফেনল আছে কি নাই, এখানে কি ফেনল কি আদৌ আছে কি নাই, এটা আপনাকে বের করতে বললো। তো আপনি তার মধ্যে ওহনো দিলেন, ওহনো মানে কি Na2 আর H2SO4 মিশ্রণ দিলেন, এবং ওখান থেকে যদি আপনার প্যারানাইট্রোসোফেনল তৈরি হলো, ওখানে আবার ফেনল যেহেতু বেশি পরিমাণে আছে, তো ওখান থেকে যদি আপনার প্রথমে দ্রবণটা যদি লাল হয়ে ইন্ডোফেনল তৈরি করে, এবং আমি ওই দ্রবণে যদি আপনি ক্ষার দেন, ক্ষার দেওয়ার পরে যদি আপনার লাল থেকে নীল হয়ে যায়। আমি আবার বলি, প্রথমে হচ্ছে আমার এখানে ফেনল এক্সটা ফেনল কি না, হ্যাঁ কি না, এটা নিয়ে আমরা কনফিউশনে আছি। তার মধ্যে আমি Na2 H2SO4 দিছি ওহনো বা Na2 H2SO4 যে উৎপাদ ওহনো বা HNO2 তৈরি করার জন্য, যার ফলে এখানে প্রথমে প্যারানাইট্রোসোফেনল হবে, বাট ওটা দিয়ে আসলে কোনো প্রকার শনাক্তকরণ করা সম্ভব না। এরপর আপনি যদি ওখানের মধ্যে যে অ্যালকোহল যে ফেনলটা এক্সেস ছিল, তার ফার্স্টে একটা প্রাইমারি লাল রং তৈরি করবে। কিন্তু লাল রং তৈরি করলে কি আসলে কনফার্ম হচ্ছে? অন্য অনেক যৌগ তৈরি করতে পারে, তাই আপনি ওখানে ক্ষার ঢেলে তাকে কনফার্ম করলে লাল থেকে নীল। আমি অনেকটা এটা ভাবে মনে করি, এখানে আপনার ক্ষার আর অ্যাসিডের মিশ্রণ। তো প্রথমে আপনি ওখানের মধ্যে অ্যাসিড দিচ্ছেন, এটা অনেকটা আপনার লাল লিটমাস রেড নীল লিটমাসের কথা যেভাবে কাজ করে না, অনেকটা এরকম যে আমরা এই পরীক্ষাটা অনেকটা লিটমাস পরীক্ষার মতোই, বাট এক্স্যাক্টলি ওটা না, মানে এটা সাইন্টিফিক্যালি বললে ভুল হবে। কিন্তু আসল কথাটা হচ্ছে লিটমাস পেপার যখন লাল থেকে নীল হয়, একইভাবে এরকম আমরা অ্যাসিড আর বেসের ইন্টারচেঞ্জ করার ফলে আমরা আলটিমেটলি লাল নীলের একটা ইন্টার কনভার্সন হচ্ছে। তার মানে প্রথমে লাল ছিল, পরে নীল হচ্ছে, রাইট? কিন্তু এখানে উল্টাটা, যদিও ক্ষার দিচ্ছে, ক্ষার দিলে তো নর্মালি লাল লিটমাস নীল লিটমাস লাল বা লাল লিটমাস নীলের ব্যাপার স্যাপার ঘটে। তো যদিও আমি যে কথাটা বলছি এটা অনেকটা সাইন্টিফিক্যালি অ্যাকুরেট না, কারণ লিটমাস টেস্ট এটার মধ্যে যথেষ্ট পার্থক্য আছে, কিন্তু জাস্ট বোঝার জন্য বলছি। লিটমাস পরীক্ষায় যেমন লিটমাস পেপারে যদি লাল থেকে নীল হয়, তখন কি হয়, মানে অ্যাসিডে সবসময় আমি যদি মনে রাখি যে অ্যাসিডে লিটমাস পেপার সবসময় রেড থাকে, আর বেসে লিটমাস পেপার সবসময় ব্লু থাকে, রাইট? সো এই জিনিসটা যেমন মাথায় রাখতে পারলে, যেমন এখানে যখন অ্যাসিডিক দ্রবণ দিব ফেনলের সাথে, এই নাইট্রোসোফেনলের সাথে, তখন সেটা লাল রাখবে, ইন্ডিকেট করবে, এবং আমি যখন বেস দিব তখন সেটা নীল ইন্ডিকেট করবে, রাইট? অনেকটা এরকম যে অ্যাসিড থাকলে রেড আর বেস থাকলে ব্লু। আমরা লিটমাস পেপারের কনফিগারেশন মনে রাখলেই আমি এটাও মনে রাখতে পারবো। সো পরীক্ষায় মনে রাখার জন্য একটা স্পেশাল টেকনিক বলছি, আপনারা নোট ডাউন করে রাখুন। টেকনিকগুলো মানে সবগুলো সায়েন্টিফিক্যালি ফুললি অ্যাকুরেট তা না, কিন্তু আপনাদের একটু বোঝার সুবিধার্থে আমি টেকনিকগুলো বলছি। তো টেকনিকটা খুবই সিম্পল। টেকনিকটা হচ্ছে, ফার্স্ট অফ অল আমি তাকে আমার ওহনো যেটা দিব, এটা হচ্ছে জাস্ট একটা নাইট্রেট আর সালফিউরিক অ্যাসিডের মিশ্রণ। আমার মেইন যেটা দরকার ওহনো, আমার নাইট্রো মূলকটা তৈরি করে নেওয়া। যেহেতু আমার অতিরিক্ত পরিমাণ ফেনল থাকে, তাকে আমি প্রথমে অ্যাসিড দিলে সে অ্যাসিডিক সলিউশনে যেমন লিটমাস পেপার লাল বর্ণ ধারণ করে, তেমন একইভাবে ইন্ডোফেনল দ্রবণ লাল বর্ণ ধারণ করবে। পরের ধাপে বেস দিলে আমরা যেমন জানি বেসিক সলিউশন বা অ্যালকালাইন সলিউশনে যেমন লিটমাস পেপার নীল বর্ণ ধারণ করে, এখানেও কিন্তু শেষে কিন্তু নীল বর্ণ ধারণ করতেছে, রাইট? সো আমার তাহলে ফার্স্টে কালারলেস, তারপর রেড, তারপর ব্লু, অ্যাসিড দিলে লাল, তারপর বেস দিলে ব্লু বা নীল, এবং ওখানের মধ্যে কম্পাউন্ডটা তৈরি হচ্ছে নাইট্রোজেন, এখানে গিয়ে যেটার মধ্যে মানে ব্রিজ হিসেবে কাজ করতেছে, এবং এখানে অক্সিজেন, এই প্রতিস্থাপিত হাইড্রোজেন আর এই হাইড্রোজেন মিলে তৈরি করতেছে H2O। আর এখানে ডাবল বন্ড অবশ্যই ব্যালেন্স হতে হবে, তাই ভেতরে আছে আমার দুইটা আর বাইরে আছে এরকম দুইটা। আলটিমেটলি কার্বনের হারটাও ব্যালেন্স হচ্ছে, সবকিছু ব্যালেন্স হচ্ছে, এবং এই ইন্ডোফেনলের সোডিয়াম লবণটা সবসময় নীল বর্ণ ধারণ করবে। ওকে, সো আমার এই ইন্ডোফেনল পরীক্ষাটা খুবই খুবই হাইলি ডিস্টিংগুইশেবল, এবং এটা অনেক কঠিন হলো, মানে এটা দিয়ে সবচেয়ে মোস্ট অ্যাকুরেট টেস্ট বলা হয়। মানে এটা অনেক অ্যাকুরেট, আপনার ইয়াও অ্যাকুরেট, ফেরিক্লোরাইডটা অ্যাকুরেট, এটাও অ্যাকুরেট, বাট এটা দিয়ে আসলে আপনার দেখতে খুবই কালারফুল, এবং আপনি যখন ল্যাবে করবেন এটা দিয়ে খুব মজা পাবেন, কারণ আপনার চোখের সামনে লাল হয়ে যাচ্ছে, তারপর নীল হয়ে যাচ্ছে, ওটা টেস্ট টিউব দেখতেই ভালো লাগে। তো এই পরীক্ষাটা যদি আপনি চিন্তা করেন যে এরকম অনেক কঠিন বিক্রিয়া আকারে চিন্তা করেন, তাহলে জিনিস অনেক কঠিন মনে হবে। কিন্তু যদি আপনি চিন্তা করেন যে না ঠিক আছে, আমি টেস্ট টিউবে লাল হচ্ছে নীল হচ্ছে, যদি চোখে ভিজুয়ালাইজ করতে পারেন, এবং লিটমাস পেপারের সাথে তাকে যদি একটা অ্যানালজি দাঁড় করতে পারেন, যদিও এটা ফ্যাকচুয়ালি মানে একদম লিটমাস পেপার না, আমি জাস্ট মনে রাখার জন্য বললাম, তাহলে আপনাদের আসলে এই পরীক্ষাটা মনে রাখাটা আমাদের জন্য অনেক ইজিয়ার হয়ে যাবে।
তো এখন আমরা ফেনলের ব্যবহার নিয়ে আলোচনা করব। তো ফেনলের ব্যবহারটা নিয়ে আমি একটু ডিটেল আলোচনা করতে চাই, কারণ এখানের মধ্যে আমাদের অনেকগুলো প্রশ্ন আসে। ডিটেল ব্যবহার মুখস্থ থাকে না, কিন্তু আমাদের এটা বুঝতে হবে ফেনলের ব্যবহারটা কিভাবে কাজ করে। সো আমরা দেরি না করে শুরু করে ফেলি। জীবাণুনাশক লোশনে, কার্বলিক সাবানে ও পচন নিবারকে ফেনল ব্যবহার করা হয়। তো জীবাণুনাশক লোশনে কেন ব্যবহার করা হয়? কারণ ফেনল হচ্ছে খুবই ভালো একটা জীবাণুনাশক। ফেনল খুবই ভালো একটা জীবাণুনাশক। তো এখানে সে কিভাবে কাজ করে সেটা হলো আপনার জীবাণুনাশক হিসেবে কেন কাজ করে? কারণ জীবাণুনাশক হিসেবে কাজ করতে পারে কারণ ফেনল প্রোটিনকে ডিনেচার করতে পারে, মানে প্রোটিনকে ডিনেচার করতে পারে। ডিনেচার করা মানে হচ্ছে প্রোটিনের স্ট্রাকচারকে চেঞ্জ করে দিতে পারে। প্রোটিন একটা ফিক্সড স্ট্রাকচার থাকে, আমরা বায়োলজিতে পড়ছি, যদি বায়োলজি থেকে থাকে আপনাদের, তো প্রোটিনের যে একটা নির্দিষ্ট স্ট্রাকচার থাকে তার ফাংশন করার জন্য, ধরা যাক একটা জীবাণু ধরা যাক একটা ব্যাকটেরিয়া আপনাকে আক্রমণ করতে পারবে না, কারণ ব্যাকটেরিয়া প্রোটিনকে সে যদি নেচার করে ফেলে, তখন ফেনল ব্যবহার করলে বা ফেনল দিয়ে অনেক সময় ফ্লোর মুছলে আপনার ওই জায়গাটা জীবাণুনাশক হিসেবে কাজ করবে। কার্বলিক সাবান কেন? কারণ আমরা একটা জিনিস বলি, ফেনলের আরেকটা নাম আছে, ফেনলের আরেকটা নাম হলো কার্বলিক অ্যাসিড। এবং কার্বলিক অ্যাসিড আপনারা অনেক জায়গায় শুনছেন নামটা, কারণ এটা আপনার সাপ মারার জন্য ব্যবহার, মানে সাপ তাড়াতে ব্যবহার করা হয়, সাপ মারতে না, সাপ তাড়াতে ব্যবহার করা হয়। তো অনেকে প্রায় সময় দেখা যায় যে যারা ধরেন অনেক জঙ্গলে ঘুরছে, তখন তারা যে চারপাশে কার্বলিক অ্যাসিড ছিটায়, কারণ সাপ তাড়াতে কার্বলিক অ্যাসিড খুব ভালো একটা স্নেক রিপেলেন্ট বা সাপ তাড়াতে ব্যবহার করা হয়। তাই আমরা কার্বলিক অ্যাসিড বা ফেনলকে ব্যবহার করি। এবং কিছু কার্বলিক সাবান আছে, যেমন খুব এক্সাম্পল হচ্ছে লাইফবয় সাবান, কার্বলিক সাবান ও পচন নিবারকও আমার ফেনলকে ব্যবহার করে থাকি। তো প্রথম ব্যবহার পেলাম না জীবাণুনাশক লোশনে, কারণ আমার প্রোটিন কিছু ডিনেচার করতে পারে। কার্বলিক সাবানে কারণ আমার ফেনল আরেকটা নাম হচ্ছে কার্বলিক অ্যাসিড, সাপ তাড়াতে ব্যবহার করা হয়। এবং কার্বলিক সাবান যেমন লাইফবয়তে ব্যবহার করা হয়, পচন নিবারকে এটা ব্যবহার করা হয়ে থাকে। স্যালিসাইলিক অ্যাসিড ও অ্যাসপিরিন নামক ওষুধে প্রস্তুতে ব্যবহার করা হয়। তো স্যালিসাইলিক অ্যাসিডটা কি? স্যালিসাইলিক অ্যাসিডটা তো খুবই সিম্পল, যে আমার ফেনলের সাথে একটা COOH মূলক থাকলে এটাকে স্যালিসাইলিক অ্যাসিড বলতে। তো এখন এখানে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমি ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড বানাতে পারি, আবার একই সাথে আমার এখানে যদি একটা COCH3 মূলক যোগ করি, বা এখান থেকে যদি আমি কোনোভাবে আমি এই মূলক থেকে, যা ধরা যাক COOH ছিল, ওখানের মধ্যে থেকে আমি তৈরি করলাম OCOCH3, এটা কিন্তু আবার অ্যাসপিরিন। এবং অ্যাসপিরিন হচ্ছে আমাদের হার্ট অ্যাটাকের সময় ব্যবহার করা হয়, আমার প্যারাসিটামল বিকল্প হিসেবে ব্যবহার করা হয়, অনেক সময় জ্বর নিবারক হিসেবে ব্যবহার করা হয়, এটা একটা ফার্স্ট এইড ড্রাগ হিসেবে ব্যবহার করা হয়। তো খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমার স্যালিসাইলিক অ্যাসিড, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা কেমিক্যাল কম্পাউন্ড, যেটা ফেনল থেকে তৈরি করা সম্ভব। আবার এটা যেহেতু একটা ফেনলের জাতক, ওখান থেকে আমি খুব সহজে আবার অ্যাসপিরিন তৈরি করতে পারি, যেটা আমাদের ড্রাগ ইন্ডাস্ট্রিতে খুব অনেক বেশি করে ব্যবহার করা হয়। এরপর হচ্ছে রেজিন প্রস্তুতি ও রঞ্জন শিল্পে। আমরা দেখছিলাম যে কাপলিং রিঅ্যাকশন হয়, রাইট? কাপলিং রিঅ্যাকশন দিয়ে যে ডাইগুলো দেখছি, ওগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ডাই, যেগুলো হচ্ছে আমার রঞ্জন শিল্পে ব্যবহার করা হয়ে থাকে। এরপর আসতেছে আমার যে জিনিসটা, সেটা হচ্ছে পরের উদাহরণ, সেটা হচ্ছে বেকলাইট প্রস্তুতি ও বেকলাইট প্লাস্টিক উৎপাদন। আমরা বেকলাইট এই লেকচারের শেষে থেকে দেখবো বেকলাইট কিভাবে তৈরি করে, ওইটা আমরা দেখবো। তারপর হচ্ছে পিক্রিক অ্যাসিড প্রস্তুতি। পিক্রিক অ্যাসিড নামটা আমাদের অনেক সময় শুনি, পিক্রিক অ্যাসিড অনেক বইতে দেওয়া থাকে, অনেক কিছু দেওয়া থাকে না, তাই আমি এটাকে একটু করে দেখানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে পিক্রিক অ্যাসিড আর কিছুই না। পিক্রিক অ্যাসিড হচ্ছে আমি যদি ফেনলকে খুব ভালো করে নাইট্রেশন করতে পারি, তো ফেনল তো অর্থপ্যারা নির্দেশক, রাইট? তো তার হচ্ছে অর্থপ্যারা পজিশনে নাইট্রেট মূলক থাকবে। মানে এভাবে মনে রাখবো যে ফেনলকে যদি আমি ঠিক মতো নাইট্রেশন করতে পারি ভালো করে, তাহলে তার অর্থ পজিশন দুইটাতে প্যারা পজিশনের মধ্যে আমার নাইট্রোমূলক এসে যুক্ত হবে। এটা হচ্ছে পিক্রিক অ্যাসিড। এটার নাম কি? এটা হলো আমার পিক্রিক অ্যাসিড। এবার হচ্ছে অ্যান্টিসেপটিক ডেটল তৈরি। আমরা প্রায় সময় ডেটলের নাম শুনে থাকি, রাইট? ডেটল অনেক সময় আমাদের ব্যবহার করা হয়। ডেটল মানে আমাদের হাত ধুতে বা আমাদের প্রায় সময় অ্যান্টিসেপটিকে এটা হিসেবে ব্যবহার করে। পুরো আপনার খুবই পপুলার একটা বলতে পারি যে খুব
খুবই খুবই পপুলার একটা অ্যান্টিসেপটিক হিসেবে এটা ব্যবহার করা হয়। তো ডেটলের ফর্মুলা হচ্ছে, যদি আমরা দেখি ডেটলের ফর্মুলা দেখি, ডেটলের একটা নাম হচ্ছে PCMX বা প্যারাক্লোরোমেটাজাইনিনল। সো এটা কিভাবে তৈরি হয় সেটা অনেকটা এরকম যে যদি আপনি ডেটলের ইয়াটা দেখতে চান, সেটা হচ্ছে প্রথমে যদি ফেনলের মূলকটা থাকবে, এখানে খুবই সিম্পল, প্যারা পজিশনে একটা ক্লোরো থাকবে, নামটা দেখতে পাচ্ছেন প্যারাক্লোরো, আর মেটাজাইলিন হচ্ছে মেটা পজিশনে আমার, যাতে আমি জাইলিন মূলকটা দেখতে পাই। সো এটা একটা নাম হচ্ছে PCMX বা প্যারাক্লোরোমেটাজাইলিনল। তো ওইটা বানাতেও কিন্তু আমার আলটিমেটলি প্রাইমারিলি ফেনল লাগতেছে, রাইট? তো আমার অ্যান্টিসেপ্টিক ডেটল তৈরিতে, অ্যাসপিরিন তৈরিতে আমার ফেনলের প্রয়োজনীয়তা আছে। এবং নাইলনের কাঁচামাল সাইক্লোহেক্সানল বানাতেও তো তৈরি হয় ফেনল। তো এটাই ছিল আমার মোটামুটি ভাবে ফেনলের বিক্রিয়া, মানে ফেনলের ব্যবহার। তো মোটামুটি এটাই ছিল ফেনলের ব্যবহার। তো আমরা এখন যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফেনলের রেজোনেন্স নিয়ে কথা বলবো। তো ফেনলের রেজোনেন্স কিভাবে কাজ করে, কিভাবে কি হয় সেটা নিয়ে হচ্ছে আমাদের কাজ। তো রেজোনেন্স হচ্ছে আমাদের এই মানে এখানে যে তাদের বলে একটা অন্তর্বর্তী অবস্থা, প্রত্যেকটাই মোটামুটি স্থিতিশীল অবস্থা। তো ফেনলের রেজোনেন্সের ক্ষেত্রে যেটা ঘটে সেটা হচ্ছে আমার যে OH এর মধ্যে যে লোন পেয়ার ইলেকট্রনটা ছিল সে এখানে চলে আসে এবং এই দ্বিবন্ধনী ইলেকট্রন এখানে আসে। দ্বিবন্ধনী ইলেকট্রন যেটা এখানে চলে আসতেছে তার এখানে একটা নেগেটিভ চার্জ সৃষ্টি হচ্ছে এবং তার লোন পেয়ার ইলেকট্রন যেটা দেশে দিয়ে দিচ্ছে, যে মুক্ত জোড় ইলেকট্রন এটা দিয়ে দিচ্ছে, সেটা দেওয়ার ফলে তার পজিটিভ চার্জ সৃষ্টি হয়েছে, কিন্তু এখানে তার দ্বিবন্ধন সৃষ্টি হয়েছে। এই নেগেটিভটা পরে এখানে চলে আসছে এবং পাশের যে ডাবল বন্ড ছিল সেটা আবার এখানে চলে আসছে এবং এখানে যেটা হলো আমার আলটিমেটলি নেগেটিভ চার্জটা এখানে সৃষ্টি হলো, এখানে একটা ডাবল বন্ড সৃষ্টি হলো, এখানে ডাবল বন্ডটা আছে প্লাস, তো পার্শ্ববর্তী যে ডাবল বন্ড ছিল সেখান থেকে গিয়ে আমার পাশে গেল, যার ফলে ওখানে পাশে নেগেটিভ সৃষ্টি হলো এবং আমার আলটিমেটলি ঘুরে ফিরে এটাই হচ্ছে আমার রেজোনেন্স স্ট্রাকচার। এবং যদি এই নেগেটিভটা এখানে আমরা দেখতে পাচ্ছি যেভাবে আমাদের ইলেকট্রন আধিক্য কোন কোন জায়গায় আছে, এটার ইলেকট্রন ডেনসিটি এখানে বেশি, আমার ইলেকট্রন ডেনসিটি এখানে বেশি, ইলেকট্রন ডেনসিটি এখানে বেশি। তার মানে আমার ইলেকট্রোফাইল যদি অ্যাটাক করে, যে ইলেকট্রনকে পছন্দ করে বা ইলেকট্রোফাইল যদি অ্যাটাক করে, সে কোথায় অ্যাটাক করবে? সে কি এখানে অ্যাটাক করবে নাকি এখানে অ্যাটাক করবে নাকি এখানে না এখানে? অবভিয়াসলি তার যেখানে ইলেকট্রনের ঘনত্ব বেশি, সেটা হচ্ছে এই পজিশন এবং এই পজিশন, যেখানে তার ইলেকট্রনের ঘনত্ব বেশি, আমার ইলেকট্রোফাইল গিয়ে ওখানে গিয়ে অ্যাটাক করবে এবং এই অবস্থায় তার স্থিতিশীলতা অনেক বেশি। তো ফেনল রেজোনেন্স থেকে যেটা আমরা বুঝতে পারি, ফেনলের OH মূলক হলো একটা অর্থ প্যারা নির্দেশক। অর্থ প্যারাকে ORP দ্বারা বোঝাচ্ছি, অর্থ প্যারা নির্দেশক। যেহেতু সেটা অর্থ প্যারা নির্দেশক সেহেতু তার অর্থ আর প্যারা পজিশন ইলেকট্রনের আধিক্য বেশি, যার ফলে সেই ইলেকট্রোফাইলকে অনেক বেশি আকর্ষণ করবে, তাই ইলেকট্রোফাইল এখানে কি অ্যাটাক করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। এটাই হলো। এবং ফেনল রেজোনেন্সের এই চিত্রটা আমরা প্রায় সময় পরীক্ষায় আসতে পারে এবং মাঝে মাঝে বুয়েট এক্সামে আপনার ফেনলের রেজোনেন্সের মানে ছবি একে ব্যাখ্যা করতে বলে। আপনাদের পরীক্ষার জন্য এই রেজোনেন্স স্ট্রাকচারগুলোটা মনে রাখাটা আপনাদের জন্য একটু কিছুটা গুরুত্বপূর্ণ। এরপর আসতেছে অ্যাসিডিটি অফ ফেনল। ফেনল কেন অ্যাসিডিক? ভাবা কেন চাকরের মতো ফেনল কেন অ্যাসিডিক? ফেনল কেন অ্যাসিড? আমরা অনেকগুলো তত্ত্বই পড়ি, রাইট? আমরা আর্হেনিয়াসের তত্ত্ব পড়ি, ব্রনস্টেড-লাউরি তত্ত্ব পড়ি। ব্রনস্টেড-লাউরি তত্ত্ব বলে যা H+ যে দান করে সে হচ্ছে অ্যাসিড। আর কথা হচ্ছে H+ কে দান করতে পারবে? তার তো স্বাদ থাকলেও সামর্থ্য থাকতে হবে, রাইট? তো সে যদি H+ দান করতে চায় যে কোনো কিছু, তাকে সামর্থ্য থাকতে হবে। আর সামর্থ্য বলতে বুঝে তার স্টেবিলিটি। তো আমরা যদি দেখি যে H+ দান করার পরও তার ন্যূনতম একটা স্থিতিশীলতা আছে, তবেই সে H+ দান করে স্থিতিশীল থাকতে পারবে। আচ্ছা ঠিক আছে, H+ থেকে আমার তার স্বাদ হচ্ছে কি? তার স্বাদ হচ্ছে H+ দান করা। সামর্থ্য হচ্ছে কি? তার স্থিতিশীলতা। আমরা দেখতেছি সে যদি H+ দান করে তাহলে সে ফিনক্সাইড যে আয়নটা তৈরি করে সেটাও কিন্তু পরবর্তীতে এই রেজোনেন্স গঠনের মধ্য দিয়ে তার অন্তর্বর্তী অনেকগুলো অবস্থান তৈরি করে, যার ফলে হচ্ছে আমরা বলতে পারি যে এই আয়নটা অনেক 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 স্টেবল, বা এটা অনেক 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 বেশি স্টেবল বা স্থিতিশীল। ইহা যেহেতু অনেক 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 বেশি স্টেবল বা স্থিতিশীল, তাই আমরা সহজেই আমরা এটাতে কনক্লুশনে আসতে পারি যে যেহেতু এটা অনেক বেশি স্থিতিশীল, তার মানে আর এটা যেহেতু একটা উভমুখিতার
মানে উপভোগিতা সে মেনটেন করে, তাই আমরা খুবই সহজে বলতে পারি যে ফিনক্সাইড আয়নটা যেহেতু এখানে আছে, তাহলে আমরা খুবই সহজে বলতে পারি যে ফিনক্সাইড আয়নটা খুবই স্টেবল। তার মানে তার সামর্থ্য আছে, তার মানে স্বাদ হচ্ছে তাই H+ দান করা। ব্রনসন লাউরির মতবাদে যে H+ দান করে স্থিতিশীল অবস্থায় থাকতে পারে তাকে আমরা অ্যাসিড বলি। যেহেতু সে স্থিতিশীল অবস্থায় থাকতে পারে, সে সহজে অ্যাসিডিটির দিকে তার একটা প্রবণতা থাকে। এবং ফেনলের অ্যাসিডিটি এটা খুব সহজ প্রমাণ যদি আমরা দিতে চাই, এটা হলো ফেনল কেন অ্যাসিড, এটা তার প্রমাণ। এবং ফেনল কেন অ্যাসিড ডিটির গ্রহণ করে সেটা তার প্রমাণ। এবং ফেনল কেন অ্যাসিড যদি বলতে হয়, আমি এই বিক্রিয়া দিলে সেটা বলতে পারি যে ফেনল অ্যাসিড তার প্রমাণ। তো আমাদের মনে রাখতে হবে ফেনল অ্যাসিড যে তার একটা প্রমাণ দিতে গেলে এই বিক্রিয়া দিলেই ফেনল অ্যাসিড সেটা প্রমাণ, কারণ H+ দান করে দিচ্ছে, ব্রনসন লাউরি সে তথ্য প্রমাণ করছে। কিন্তু ফেনল কেন অ্যাসিড হিসেবে আচরণ করে যদি সেটা ব্যাখ্যা করতে বলে, তখন আমাকে রেজোনেন্স দিয়ে ব্যাখ্যা করতে হবে। ফেনল কেন অ্যাসিডিটি দেখায় তার ব্যাখ্যা হচ্ছে রেজোনেন্স, আর ফেনল অ্যাসিডিটির উদাহরণ যদি দিতে বলে তাহলে তার উদাহরণ হচ্ছে সোডিয়ামের সাথে বিক্রিয়া। তো এই দুইটার পার্থক্য মনে রাখতে হবে। ফেনল কেন অ্যাসিডিটি দেখায় সেটা হচ্ছে রেজোনেন্স, আর ফেনল অ্যাসিডিটি দেখানোর উদাহরণ হলো তার বিক্রিয়া। তো এই দুইটার পার্থক্য যাতে আমাদের ক্লিয়ারলি মাথায় থাকে। আমরা এখন কিছু পলিমার দেখবো, সেটা টেরিলিন বা ডেক্রন। জনপ্রিয় পলিস্টার সুতার ডেক্রন ডাইকার্বক্সিলিক টেরিকথিলিক অ্যাসিড, যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে, তার দুইটা কার্বক্সিলিক মূলক আছে। এই দুইটাই আসলে আলটিমেটলি আমার ফেনল থেকে তৈরি করা হয়। এবং ইথিলিন গ্লাইকল আমি ফেনল থেকে আমি চাইলে খুব ইজিলি তাকে এটাতে রূপান্তর করতে পারি। এবং আলটিমেটলি এটার কি আমি ইথিলিন গ্লাইকল এবং টেরিকথিলিক অ্যাসিড এটাকে একসাথে বিক্রিয়া করে আমি পলিস্টার তৈরি করতে পারি। এবং এটা আমার রেকর্ডিং টেপ এবং প্লাস্টিক ফিল্ম বানাতে অনেক বেশি কাজে লাগে। সো এটার উদাহরণ হচ্ছে টেরিলিন বা ডেক্রন। টেরিলিন বা ডেক্রনের কাজ কোন জায়গায়? প্লাস্টিক ফিল্ম বা রেকর্ডিং টেপ তৈরি করতে। এবং এটা কোথা থেকে আসে? আমার ডাই কার্বক্সিলিক অ্যাসিড থেকে আসে। ডাই কার্বক্সিলিক অ্যাসিড থেকে যেভাবে আসে, ডাই কার্বক্সিলিক কি আসে মাঝখানে, এটা হচ্ছে আমার যে ডাইকার্বক্সিলিক টেরিপথিলিক অ্যাসিডটা আছে, সেটাকে আমি যদি ইথিলিন গ্লাইকলের সাথে বিক্রিয়া করি তাহলে হচ্ছে আমার যে পলিমারটা হয় সেটা হচ্ছে ডেক্রন। তো এটা আমাদের খুব জটিল একটা পলিমার। এটার বিক্রিয়ার মেকানিজমটা হচ্ছে কনডেনসেশন পলিমার বলা হয় এটাকে। কনডেনসেশন পলিমার। কনডেনসেশন পলিমার কেন বলা হয়? কারণ এখানের মধ্যে দুইটা পলিমার গঠন করতে গিয়ে তার একটা কিছু বের হয়ে গেছে, এটা আইদার কার্বন ডাই অক্সাইড অথবা পানি বের হয়। তো এখানে যেহেতু তার পানি বের হচ্ছে, মানে নরমালি পানি বের হলে তাকে কনডেনসেশন পলিমার বলা হয়। তো কনডেনসেশন পলিমার এটা বলা হচ্ছে। এবং এক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে টেরিলিন বা ডেক্রন যেটা আমরা বানাচ্ছি, সেই ক্ষেত্রে এটা হচ্ছে কনডেনসেশন পলিমার। এখানে যাতে পানিটা বের হয়ে যায়, পানিটা কেমনে বের হয় আমাদের মাথায় রাখতে হবে যে আমার এই H আর OH যদি বিক্রিয়া করে তাহলে পানি বের হয়ে যাচ্ছে, তারপরে CH2O টা থাকে এখানে বিক্রিয়া করতেছে। CO আমরা দেখি CO, OH আর H এইটা যদি আমার চলে যায় তাহলে চলে গেলে কি হচ্ছে? চলে গেলে আমার পানি যাচ্ছে এবং আলটিমেটলি CO ও CH2O। সো এটাই হচ্ছে আমার আলটিমেটলি আমার ডেক্রনের তৈরির প্রক্রিয়া। এরপরে যেটা আছে বেকেলাইট। বেকেলাইটটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষার জন্য। এটা হচ্ছে ফেনল মিথানল পলিমার। ফেনলের সাথে আমি যদি মিথানলের এটা করি, এটাও একটা কনডেনসেশন পলিমার। এবং এর মিশ্রণকে 1:2 ক্ষার দ্রবণে উপস্থিত ঘনীভবন প্রক্রিয়ায় প্রথমে ছোট পলিমার সৃষ্টি হয়। ছোট পলিমারটা কেমন সৃষ্টি হয়? আমার CH2OH একটা এখানে গেল, এখানে গেল। দেখেন এখানে CH2O, H এর সাথে মিলে CH2OH, এখানে CH2O, H এর সাথে CH2O, H এর সাথে মিলে CH2OH। তো এখানে প্রথমে তৈরি হয়ে গেল অর্থ প্যারা বা দুইটা অর্থ পজিশনে তৈরি হলো। খুবই সিম্পল একটা বিষয়। দুই জায়গায় হচ্ছে তো আইদার একটা অর্থ একটা প্যারা অথবা দুইটা অর্থ পজিশন। তার তিনটা পজিশন আছে, তার আসলে কম্বিনেশন করে আমি দুইটা পজিশনে পাচ্ছি। তো এখন যে জিনিসটা আছে এটা আলটিমেটলি কি ঘটে? মেইন পলিমার বেকেলাইট তৈরিটা অনেক জটিল একটা প্রক্রিয়া। এবং আমাদেরকে যেটা মনে রাখতে হবে, এটা হচ্ছে মনে রাখার যে উপায় সেটা হচ্ছে আমার এটা আর এটা পাশাপাশি লিখবো এবং যেটা লিখবো সেটাকে পরস্পর উল্টাই লিখবো। তো আমার মনে রাখার উপায়টা হচ্ছে আমি দুটো বেনজিন মূলক আঁকবো। দুটো বেনজিনের মূলক একটা যদি সোজা রাখি, ওপরটা হচ্ছে উল্টাটা একটু এক পজিশনে উপরে থাকবে। এবং করার সময় যেটা মাথায় রাখবো, যেটা উল্টাই থাকবে সেটার সাথে কোনো CH2 মূলক যুক্ত থাকবে না। এবং আপনি যখন এটা পাশাপাশি লিখে ফেলার পরে এই CH2টা আবার নিচে
আরেকটার সাথে বিক্রিয়া করবে, কিন্তু নিচের সাথে যখন আরেকটার সাথে বিক্রিয়া করবে সেটা তখন আবার এটা আবার উল্টাই যাবে। সো এটা অনেক বেশি ডিফিকাল্ট, আমি একটু আরেকটু সহজ করে ব্যাখ্যা করার চেষ্টা করতেছি। এবং সত্যি কথা বলতে গেলে আমার মেকালাইট মনে রাখাটা আপনার এইচ সিলেবাসে ওয়ান অফ দ্য মোস্ট হার্ডেস্ট টপিক আর কি। সো এখানে জিনিস একটু করে মাথায় রাখতে পারেন, আমি যেটা চেষ্টা করতাম মনে রাখার জন্য এটা হচ্ছে আমি একটা মূলককে লিখতাম আর একটা মূলককে উল্টাই আরেকটা উপরে লিখতাম, এবং এখানে আমি বরাবর আমি যেটা মনে করার জন্য চেষ্টা করতাম সেটা হচ্ছে দেখেন যে এখানে বেনজিন আমার অবস্থা কি হচ্ছে, আমার এখানে OH CH2 OH আছে রাইট, এবং CH2 দিয়ে সে বন্ড করতেছে, এটার সাথে এটা বন্ড করতেছে রাইট। সো আমি যেটা করতাম সেটা হচ্ছে আমি বরাবর, যেহেতু নিচেও বন্ড করবে উপরেও বন্ড করবে, নিচেরটাও CH2 দিয়ে বন্ড করবে, তো আমি বরাবর এরকম ফেনল আমি মুখোমুখি লিখে ফেলতাম। মুখোমুখি লিখে ফেলে যেটা করতাম, যেহেতু এখানে CH2 দিয়ে বন্ধন হবে আমি একটা CH2 লিখে দিলাম রাইট। ওকে, সো এখানে CH2 কিন্তু তার আশেপাশে পাশাপাশি থাকবে, যেটা তার পাশে বন্ড হচ্ছে রাইট। সো এই বন্ড হওয়ার বলতে গেলে এখন কথা হচ্ছে আমরা তো জানি যে সে যেহেতু এখানের মধ্যে তার অর্থ পজিশনে হবে, সো এখানে যে জিনিসটা ঘটবে সেটা হচ্ছে যেহেতু আমার এখানে এটা একটু এক পজিশন উপরে থাকবে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে CH2 হয়ে গেছে রাইট। সো এখানে OH আলটিমেটলি আমার যেটা পাশেরটা থাকছে, যে পাশেরটা যেহেতু এখানে মধ্যে আমি একটাকে ওপেন রাখছি যেহেতু, সেটা এখানে যেটা ঘটবে সেটা হচ্ছে আমার এই CH2 মূলক, এখানেও একটা CH2 আছে, এখানে CH2 মূলক যেটা করবে সেটা হচ্ছে এখানে বিক্রিয়া করবে OH। সো এইটাই হলো মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আঁকার সময় যেটা করতে হবে যে আমি ফেনল মূলক দিয়ে একটার সাথে আমি একদম এরকম লম্বালম্বি ভাবে একটা কানেকশন দিব, সবসময় আমার হাইড্রোজেনালি কানেকশন থাকবে, কিন্তু একটা ফেনল আরেকটা ফেনল লিখতে গিয়ে মানে তারা পরস্পর মুখোমুখি লিখবো কিন্তু তাদের মধ্যে কোনো কানেকশন দিব না। সো মনে রাখার যে টেকনিকটা আছে সেটা হচ্ছে আপনি ফেনল আঁকলেন প্রত্যেকবারই আপনার পাশাপাশি কানেকশন আছে, কিন্তু প্রথমটাতে আপনি লিনিয়ার কানেকশন দিলেন, সেকেন্ডটাতে কোনো লিনিয়ার কানেকশন দিলেন না, সেকেন্ডে আঁকার সময় এটাকে ট্যাগ পজিশনে উপরে এবং এটাকে এক পজিশন নিচে আঁকলেন, বা আপনি ওভাবে বোঝার জন্য বললাম। সো এখানে জিনিসটা গুরুত্বপূর্ণ আছে সেটা হচ্ছে এটার পজিশনে কোনো প্রকার কানেকশন থাকবে না, এটা একটা কনডেনসেট পলিমার। সো এটা হচ্ছে মনে রাখার টেকনিক, এটা খুবই অ্যাকুরেট না, আমি আসলে মনে রাখার জন্য এভাবে রাখতাম, বাট আপনাদের পরীক্ষার জন্য দরকার নেই খুব একটা, কিন্তু মনে রাখতে হবে যে বেকেলাইট কিসের পলিমার, বেকেলাইট হচ্ছে ফেনল আর মিথানলের পলিমার, এতটুকু মনে রাখলে চলবে। বাট আগ্রহ নিয়ে যদি দেখতে চান মানে বিষয়টা হচ্ছে এরকম যে আপনি এখানের মধ্যে দেখতেছেন যে আঁকতেছেন একটা পজিশন একটু উপরে, আঁকতেছেন একটা পজিশন একটু নিচে, এখানে আসলে ওটাভাবে রিফ্লেক্ট করে দেখাতে পারিনি, কিন্তু মোট বিষয় হচ্ছে আপনার একটাতে আপনি লিনিয়ারলি আপনি একটা CH2 মূলক দিয়ে দেখাতে পারছেন, একটা দিয়ে দেখাতে পারেন নাই। সো এটাই হচ্ছে মানে বেকেলাইটের মোটামুটি একটা কনফিগারেশন। আপনি যদি এটা বোঝার চেষ্টা করেন মনে রাখার জন্য আমার টেকনিকে, তাহলে হয়তো আপনারা চেষ্টা করলে পারবেন, কিন্তু এটা খুব একটা দরকার নেই, কিন্তু আপনাদের যদি খুব একটা আগ্রহ থাকে ট্রাই করে নিতে পারেন। বাট পরীক্ষায় খুব একটা আসে না, বাট যদি প্রশ্ন খুব বেশি কঠিন করতে চাই তাহলে আসতে পারে। সো আচ্ছা, ক্লাসে এতটুকুই। তো এখন যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারে আমি অনেক কিছু দেখাইছি, ফেনল নিয়ে অনেকগুলো বিক্রিয়া দেখাইছি, ফেনলের প্রস্তুতি দেখাইছি, ফেনলের বিক্রিয়া দেখাইছি, ফেনলের শনাক্তকরণ দেখাইছি, শনাক্তকরণগুলো অনেক কঠিন, ফেনলের শনাক্তকরণ আমাদের পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ফেনলের বিভিন্ন পলিমার দেখালাম, ফেনলের বিভিন্ন ব্যবহার দেখালাম, ফেনল ব্যবহারগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, ব্যবহার দিয়ে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে, এটা থেকে রূপান্তর করে, এটা থেকে রূপান্তর করো। আর ফেনল নিয়ে যেটা কাজটা করতে হবে আপনাদের খুব বেশি করে সেটা হচ্ছে বিক্রিয়াগুলো প্র্যাকটিস করতে হবে, ফেনলের রেজোনেন্স আপনাদের দেখতে হবে, ফেনলের অ্যাসিডিটি নিয়ে প্র্যাকটিস করতে হবে, এবং এই বিক্রিয়া এই চ্যাপ্টার এই প্যাডটা অনেক বেশি কঠিন মানে তুলনামূলকভাবে, আপনারা একটু প্র্যাকটিস করবেন অনেক বেশি, আমি কঠিন বিক্রিয়ার পার্টগুলো অনেক বেশি হাইলাইট করে দেখানোর চেষ্টা করছি। সো এখান থেকে আপনার বুয়েটে আপনি এখান থেকে 10 মার্কস কনফার্ম, আপনার 10 মার্ক কনফার্ম এখান থেকে, খুব বেশি স্ট্রেট ফরওয়ার্ড প্রশ্ন করে, এখান থেকে কত ঘুরে পেঁচে প্রশ্ন করে না। আর আপনার কুয়েট চুয়েট রুয়েটে এখান থেকে একটা প্রশ্ন আসে, কুয়েট চুয়েট রুয়েটে বা একটা প্রশ্ন আসেই, আর আইইউটিতে এখান থেকে স্ট্রেট ফরওয়ার্ড প্রশ্ন করে। সো আপনার চেষ্টা করবেন যাতে আপনারা এটা একটু ভালোভাবে আত্মস্থ করতে, যাতে আপনাদের সমস্যা না হয়, এবং এই বিক্রিগুলো বারবার প্র্যাকটিস করবেন, এবং এই চ্যাপ্টারটা অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, এমনকি পরীক্ষার আগের রাতেও আপনাকে দেখতে হবে, কারণ এই চ্যাপ্টারটা সময় মোটামুটি ভুলে যায় আনসার করতে গিয়ে, বা পরীক্ষা খাতা লিখতে গিয়ে একটু কনফিউশনে পড়ে যায়। তো এই চ্যাপ্টারটা একটু ভাষা প্র্যাকটিস মধ্যে রাখবেন এবং পরীক্ষার আগে মাস্ট একবার দেখে যাবেন,
তাহলে হচ্ছে এই চ্যাপ্টারটা আপনাদের জন্য ভালোভাবে আত্মস্থ থাকবে। তা আপনাদের সবার জন্য শুভকামনা, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালোভাবে পরীক্ষা দিবেন। আশা করি আপনাদের আর সমস্যা হবে না।